আজকে আমরা উপন্যাস নিয়ে আলাপ আলোচনা করব। তো উপন্যাসের ভিতরে আমরা ইতিমধ্যে যাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছি তার মধ্যে অন্যতম হচ্ছেন বঙ্কিমচন্দ্র ছিলেন। তারপরে আমরা নজরুলের তিনটা দেখছি, রবীন্দ্রনাথের দেখছি, প্যারিচাঁদ মিত্র থেকে শুরু করছিলাম। এছাড়া বাংলা সাহিত্যে আরো কিছু বিখ্যাত উপন্যাসিক রয়েছেন যাদের থেকে হচ্ছে উপন্যাস থেকেই বেশি প্রশ্ন মূলত আসতে দেখা যায়। তো এর মধ্যে অন্যতম যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের এই যে বিভূতিভূষণ, আর একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় ছাড়া সেলিনা, শওকত ওসমান ওনাদের নিয়ে আলাপ আলোচনা করতে পারতাম, কিন্তু আসলে সেটা শেষ করা সম্ভব হবে কিনা, কারণ এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এইখানে অনেক বিস্তৃত আলাপ আলোচনার ব্যাপার আছে। আচ্ছা, আমরা একে একে হচ্ছে শুরু করি। আপনারা সবাই মোটামুটি উপন্যাস সম্পর্কে জানেন, এর আগেও একদিন আপনাদের উপন্যাস, ছোট গল্প এসব সম্পর্কে পার্থক্য নিয়ে আলাপ আলোচনা করা হয়েছিল। এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে উপন্যাস হচ্ছে আধুনিকতম এবং সমগ্রাতে স্পর্শী যে শিল্প প্রতিমা। সেখানে কি হবে, সেখানে ধ্বনিত হবে, প্রতিধ্বনিত হবে জীবনের আদি অন্ত। শিল্পিত স্বরগ্রামে উদ্ভাসিত হয় লেখকের জীবনার্থ, তার স্বদেশ, সমাজ, সমকাল, এইসব। এইখানে দেখেন উপন্যাস, এই যে সাহিত্যের এই যে জেনরি, এইটা হচ্ছে আধুনিক যুগের একটা সৃষ্টি। যেরকম আমরা কাব্যগ্রন্থ পড়ছি, এগুলো অনেক আগে থেকে এর ইয়ে ছিল, কি দেখা যায়, অস্তিত্ব ছিল, কিন্তু উপন্যাসের অস্তিত্ব অনেক পরে। এখানে উপন্যাসের হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। আমরা প্রথমে হচ্ছে পড়বো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিভূতিভূষণের হচ্ছে পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত, আপনারা একাধিক উপন্যাসের নাম জানেন, আদর্শ হিন্দু হোটেল, অনেক উপন্যাস আছে ওনার। এবং প্রিলিতে ওইখান থেকে প্রচুর প্রশ্ন আসতো। ওনার ছোট গল্প আছে, মানিকেরও ছোট গল্প আছে। আমরা যখন পিলিতে পড়তাম তখন বিভূতি, মানিক আর তারাশঙ্কর, এই তিনজন নিয়ে আমাদের প্যাচ লাগতো, আমরা একসাথে পড়তাম। তো তারাশঙ্কর থেকে প্রশ্ন আসার চান্স নাই, আসলো হাসুলিবাকের উপকথা, খুব একটা ইম্পর্টেন্ট না তারাশঙ্কর। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে বিভূতিভূষণ। এছাড়া অন্য যেসব সাহিত্যিক এখানে ইম্পর্টেন্ট, মানে আমাদের ক্রোনোলজিক্যালি আসবে, যেরকম সেলিনা হোসেন আসবে, আখতারুজ্জামান ইলিয়াস আসবে, এরপরে আসবে হচ্ছে শওকত ওসমান আসবে, শওকত ওসমান। এই সকল রাইটার নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত জানা লাগবে, এবং এরপরে যেসব উপন্যাসগুলা, সেগুলো হচ্ছে আমরা উপন্যাস ভিত্তিক পড়বো। ধরেন একটা রাইটার একটা উপন্যাস ইম্পর্টেন্ট, ধরেন সূর্য দীঘল বাড়ি শুধু পড়লে শেষ, বা আরেক ফাল্গুন পড়লে শেষ, এরকম এরকম কিছু ছোট ছোট যে একটা উপন্যাস পড়তে হবে। এইভাবে আমরা কিছু জিনিস দেখবো। তো আজকে আমাদের রাইটার একটু ডিটেল জানা লাগবে, সেরকম জায়গা হচ্ছে বিভূতিভূষণ আর মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের আমরা সবাই জানি যে তার একটা উপন্যাস থেকে প্রচুর প্রশ্ন আসছে, সেটা হচ্ছে পথের পাঁচালী। আবার আজকে পথের পাঁচালী নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আচ্ছা, পথের পাঁচালীতে যাওয়ার আগে বিভূতিভূষণ সম্পর্কে এখানে আরো কিছু সাধারণ কথাবার্তা বলা আছে, যেগুলো আমরা প্রত্যেক ক্লাসের সাধারণ ইন্ট্রোর মতন যেরকম রাখি, ভূমিকা লেখার মতন। বাংলা সাহিত্যের প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ, গ্রাম্য জীবন, কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলতে পারেন, তিনি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন, সবকিছু মিলে তার লেখা বিশেষ স্থান দখল করে আছে বাংলা সাহিত্যে। তাই তিনি হচ্ছেন প্রকৃতির জীবন শিল্পী। ওনার সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলা আছে। আমরা হচ্ছে সরাসরি ওনার রচনাগুলাই চলে যাই। আচ্ছা, এইখান থেকে বিভূতিভূষণ থেকে আমরা যেন ট্রাক ছাড়া না হই, সেজন্য আগে বলে নিই। একটা হচ্ছে পথের পাঁচালী থেকে যাবতীয় যত রকমের প্রশ্ন আছে সেটা পড়তে হবে। পথের পাঁচালীর কাহিনী সংক্ষেপ, পথের পাঁচালীর তিনটা পার্ট আছে, সেই তিনটা পার্ট থেকে আপনারা দেখছেন আলাদাভাবে প্রশ্ন আসছে, বল্লালী বালাই থেকে প্রশ্ন আসছে। আমাদের হচ্ছে আমার টের ভেপু, অক্রুর সম্পাদ, এগুলো পড়ে ফেলতে হবে। এছাড়া আসতে পারে বিভূতিভূষণের যে ঔপন্যাসিক সত্তা, সেই ঔপন্যাসিক সত্তা হিসেবে আসতে পারে। এখন ঔপন্যাসিক সত্তা যখন আসবে তখন উপন্যাস নিয়ে কথাবার্তা বলতে হবে। আর বিভূতিভূষণের যে সাহিত্য গুণ, সেটা নিয়ে কথা বলতে হবে, সেগুলো এখানে নোট আকারে দেওয়া আছে, এগুলো লিখলেই চলবে। ওনার যে রচনা বা উনি যা যা রচনা করছেন তার মধ্যে উল্লেখযোগ্য কি আছে আমরা দেখি। উনি যখন ভাগলপুরে চাকরি করতেন তখন 25 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন, 3 বছর বসে লিখছেন, সেটা লিখে 28 সালে শেষ করছেন। এবং এইটা প্রকাশের জন্য তিনি আরেকজন সাহিত্যিকের কাছে পাঠান, এবং দীর্ঘদিন কোনো সাড়া পান নাই। উনি ভাবছিলেন হয়তো ভালো হয় নাই, ঠিক আছে, এটা আমি লিখবো না। পরবর্তীতে ওই বিচিত্রা পত্রিকাতেই
ওই পত্রিকার যে সম্পাদক উনি হচ্ছে বলে পাঠান যে হ্যাঁ এই লেখাটা অনেক সুন্দর হয়েছে, এটা বিচিত্র পত্রিকায় হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকবে, এবং পথের পাঁচালী প্রকাশ হওয়ার সাথে সাথে উনি অনেক খ্যাতি অর্জন করতে শুরু করেন। ওনার কি কি উপন্যাস আছে? অপরাজিত আছে, মেঘমল্লা আছে, মৌরিফুল আছে, যাত্রাবদল, চাঁদের পাহাড়, কিন্নর দল, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, এটা খুবই মানে বর্তমান সময়েও খুব মানে কি বলে বহুল পাঠক নন্দিত একটা উপন্যাস। দেবযান, ইছামতি, অশনি সংকেত, এর ম্যাক্সিমামই আমরা ছোটবেলায় হচ্ছে সিনেমা দেখছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। সিনেমা দেখে দেখে হচ্ছে এই নামগুলো আমাদের বেশি পরিচিত। এছাড়া এগুলো সবই হচ্ছে, আপনার এর মধ্যে কি কোনোটা দেখছেন বা বলতে পারবেন এর মধ্যে দুই একজন প্রযোজকের নাম, যে এই অমুক পরিচালক, প্রযোজক তো না, অমুক পরিচালক এটার উপরে সত্যজিৎ ভিত্তি করে। রায়, পথের পাঁচালী কি সত্যজিৎ রায়ের? হ্যাঁ, পথের পাঁচালী সত্যজিৎ রায়। আচ্ছা, আমরা হচ্ছে পথের পাঁচালীতে এবার আস্তে আস্তে প্রবেশ করি। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা এবং প্রথম রচনা। প্রথম রচিত এই উপন্যাসের মধ্যে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করছেন। অপরাজিত হচ্ছে পথের পাঁচালীরই এই পরবর্তী অংশ। যারা পড়ছেন আমাকে একটু বলেন তো, অপরাজিত এই উপন্যাসের একটা চরিত্র বলেন তো, কেন্দ্রীয় চরিত্র নাম কি? বা অপরাজিতর একটা আহ কি বলে চলচ্চিত্রের যে নামটা ছিল সেই নামটা কি? অপুর সংসার? না হ্যাঁ, না। রাইট। আচ্ছা আচ্ছা। অপুর, অপুর নিয়েই হয়েছে। আচ্ছা, আমরা যখন এই পথের পাঁচালী নিয়ে আলাপ আলোচনা করতে করতে যাব তখন আমাদের এই জায়গাটা অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে উনি দেখেন বলছে যে অপরাজিত, অশনি সংকেত, এইসব এই উপন্যাস দুটো অবলম্বনে অনেক অসাধারণ চলচ্চিত্র নির্মাণ হয়ে হচ্ছে কি হচ্ছে, প্রশংসিত হয়েছে। পথের পাঁচালী হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জায়গায় একটা ফ্যাক্ট আছে, পথের পাঁচালী হচ্ছে ভারতের বিভিন্ন ভাষা সহ ইংরেজি ফরাসি ভাষা অনুদিত হয়েছে, এখানে পুরোপুরি অনুদিত হয় নাই। ওই শেষের যে অচল সংবাদ ওই অংশটা বাদ ছিল, ওইটা ওর আগ পর্যন্ত অনুদিত হয়েছে, মানে যেখানে দুর্গা মারা যায় ওই পর্যন্ত অনুদিত হয়েছে। আচ্ছা, পথের পাঁচালী হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণের একটা উপন্যাস, এইসব ভ্যানত্যান আমরা জানি। এটার হচ্ছে তিনটা খণ্ড আছে। আমরা মূলত এই তিনটা খণ্ড নিয়ে আলাপ আলোচনা করব। তো এইটার প্রশ্ন তো দুই ভাবে আসতে পারে, যেহেতু বল্লালী বালাই থেকে অলরেডি একবার আসছে, হয়তো আবার ওই এটাই দিতে পারে। বা আমার কাছে তিনটা পড়ার পরে মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাপটির ভেবু, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আচ্ছা, আর একদম শেষে হচ্ছে আপনার অক্রুর সংবাদ আছে। তো এই অংশটাই হচ্ছে কাহিনী সংক্ষেপ একসাথে দেওয়া আছে। যদি এরকম আসে যে পথের পাঁচালীর হচ্ছে কাহিনী সংক্ষেপ কি সেটা লেখো, তখন হচ্ছে আমরা এই অংশ পর্যন্ত লিখবো, এখানে যেটুকু আছে সেইটা। তো এখানে যেটা আছে সেটা আমি হচ্ছে আপনাদের সংক্ষেপে বলি। এইখানে যে চরিত্রগুলো আছে, এইখানে কেন্দ্রীয় চরিত্র আমরা সবাই জানি যে অপু আর দুর্গা, কিন্তু আমরা অন্য দুইজন ব্যক্তির নাম একটু মনে রাখি। একজন নাম হচ্ছে সর্বজয়া, আর সর্বজয়ার হাজবেন্ডের নাম কি থাকে? সর্বজয়ার একটা বোন থাকে, বোনের নাম বলেন তো। ইন্দিরা। ইন্দিরা। আমাদের মোটামুটি এই এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা ক্যারেক্টার হচ্ছে জানলেই চলবে, আমরা সব লিখতে পারবো। আচ্ছা, ভালো কথা। বিভূতিভূষণ থেকে হচ্ছে গ্রন্থ সমালোচনা আসতে পারে, সেই ক্ষেত্রে পথের পাঁচালীর ডেফিনেটলি একটা ভালো চয়েস। এটা থেকে প্রচুর লেখাও সম্ভব, আর অনেক দিক থেকে ব্যাখ্যা করা সম্ভব। আমি আপনাদের এর আগে অনেকবার বলছি যে সিমিলার হচ্ছে অন্য সাহিত্যিকের যে লেখা সেগুলো লেখার মাঝখানে নিয়ে আসবেন। সেটা ইংরেজি সাহিত্য হইতে পারে, বাংলা সাহিত্যিকের অন্য লেখা হইতে পারে, এটা মাথায় রাখতে হবে যে ওনার এই লেখার সাথে অন্য লেখার কি মিল আছে। আচ্ছা, তো এইখানে যে সংক্ষেপে ঘটনা সেটা হচ্ছে এই হরিহর যখন ছোট ছিল তখন ওনার বোন যে ইন্দিরা, ইন্দিরা যে হাজবেন্ড, সে হচ্ছে হরিহরকে কোলে পিঠে করে এক প্রকার মানুষ করছে। এখন উনি হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ বয়সে ওনার হচ্ছে কোথাও যাওয়ার জায়গা নাই, উনি হরিহরের সংসারেই এসে উঠছে। এখন হরিহরের ইচ্ছে হচ্ছে সর্বজয়া, সর্বজয়া এরা হচ্ছে আবার ব্রাহ্মণ পরিবার। সর্বজয়া হচ্ছে চাচ্ছে না এসব উটকো ঝামেলা রাখতে। তো এক সময় অপু জন্ম নেয়, অপু জন্ম নেওয়ার পরে অপু যখন বড় হইতে থাকে, অপু হচ্ছে যতটা না তার মার প্রতি মানে ভক্তি বেশি, তার থেকে বেশি হচ্ছে ইন্দ্রিয়ার সাথে বেশি অ্যাটাচড আর কি, মানে মেন্টাল অ্যাটাচমেন্ট অনেক বেশি। এটা আমার সর্বজয়ার পছন্দ না। তো আচ্ছা, এটা আগে অপু আর দুর্গার মধ্যে বড় কে? দুর্গা না? দুর্গার যখন জন্ম হয়, দুর্গা হচ্ছে ইন্দিরার প্রতি অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকে, সেটা হচ্ছে সর্বজয়ার পছন্দ হয় না।
তো এক পর্যায়ে হচ্ছে ইন্দিরা দেবীকে সামান্য তুচ্ছ কাহিনী নিয়ে বলে যে আপনি মানে চলে যান আর কি। তো যখন ওনার মৃত্যুর সময় উপস্থিত হয় তখন উনি হচ্ছে গৃহহীন ছিলেন। উনি একটা হচ্ছে এই চালের যে গুদাম থাকে সেই গুদামের ভিতরে ওনার হচ্ছে মৃত্যু হয়। মানে উনি কোনো বাড়ির আশ্রয় আর কি উনি ছিলেন না। তো এর পরবর্তীতে যেটা হয়, এটা হচ্ছে একটা মৃত্যু আমরা দেখলাম। মানে আমাদের যে চার পাঁচ কতগুলো ক্যারেক্টার এখানে লিখছি তার মধ্যে একটা মৃত্যু দেখলাম, ইন্দিরার মৃত্যু। এরপর সেকেন্ড যেটা হয় যে তাদের হচ্ছে সংসারে অভাব অনটন দেখা যায়। তো সেকেন্ড অভাব অনটনের আগেও অপু আর দুর্গা দুই ভাই বোন হচ্ছে গ্রামে একেবারে অবাধভাবে বিচরণ করতো। তাদের যে অবাধ বিচরণ মানে দুইটা কিশোর কিশোরী হচ্ছে যেভাবে ছোট ভাই বোন যেভাবে ঘুরে বেড়ায় ঠিক সেইভাবে তাদের মানে বাচ্চারা যেরকম বিচরণ করে সেইটা। তো এক সময় দুর্গার হচ্ছে অপুর প্রতি একটা দাবি যে তুই বড় হওয়ার পরে বা অপুর হচ্ছে জ্বর হওয়ার পরে বলে যে আমাকে হচ্ছে একটু রেলগাড়ি দেখাইতে নিয়ে যাবে, আমি একটু রেলগাড়ি দেখবো। এরকম অনেক মানে আবেগী কোটেশন আমরা পড়বো সামনে। তো যখন জ্বর হওয়ার পরে তাদের আর্থিক অবস্থা অনেকদিন ধরে খারাপ ছিল, তারা সর্বজয়া যে দুর্গার চিকিৎসা করাবে এরকম কোনো অবস্থা ওই সময় ছিল না। তো মাটির ভেপু যে অংশটা মানে দ্বিতীয় যে অংশ, এই দ্বিতীয় অংশ আসলে আমরা দেখবো কি অপু আর দুর্গা যে বিচরণ করছে সেই বিচরণ, তাদের বেড়ে ওঠা, তাদের শৈশব, এবং সর্বশেষে দুর্গার হচ্ছে জ্বর হয়ে দুর্গার কি হবে, মৃত্যু হবে। তো এই হচ্ছে দ্বিতীয় আরেকজনের মৃত্যু পাওয়া গেল। এরপরে তৃতীয় যে অংশ, সেই তৃতীয় অংশে দেখা যাবে যে হরিহর হচ্ছে মানে অর্থ উপার্জনের জন্য একেবারে ডেসপারেট হয়ে গেছে। সে বিভিন্ন জায়গায় মানে অর্থ সন্ধানে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে হচ্ছে গ্রামের বাইরে। তো সে একসময় কাশিতেও চলে যায় এবং তার ওইখানে যে মৃত্যু হয়, এটা হচ্ছে হরিহরের মৃত্যু। তো এইখানে মোটা দাগ হচ্ছে এই তিনজনের মৃত্যু নিয়ে বলা আছে। এবং এইখানে অপুর জন্ম থেকে শুরু করে অপুর একেবারে শৈশব কৈশোরে সে পা দিবে এই পর্যন্ত এই পথের পাঁচালী এই উপন্যাসটাকে আনা হয়েছে। তো এইখানে একটা গ্রামের নামটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে গ্রাম নিয়ে হচ্ছে অপু তারা হচ্ছে কি করবে, স্মৃতিচারণ করতে থাকবে। সেই গ্রামটার নাম হচ্ছে নিশ্চিন্দপুর। তাহলে আমরা কি কি নাম মনে রাখলাম? সর্বজয়া, হরিহর, দুর্গা, অপু, ইন্দিরা, আর একটা হচ্ছে নিশ্চিন্দপুর হচ্ছে গ্রামের নাম। নিশ্চিন্দপুর। নিশ্চিন্দপুর। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবারে এই যে সংক্ষেপে যে কাহিনী সংক্ষেপটা বললাম সেটা এইখানে দেওয়া আছে, একদম খুব সহজ ভাষায় দেওয়া। হ্যাঁ, কঠিন কিছু নাই। এই যে বৃদ্ধা, ওই যে ইন্দিরা যে সে হচ্ছে চালের গুদামে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ইন্দিরা ঠাকুর। যাই হোক, তো এরপরে আমাদের যে জায়গা থেকে একটু মানে বিস্তারিত প্রশ্ন আসে, যেটা আসলে আমরা একটু ভয় পাই, সেটা হচ্ছে যে এই উপন্যাসটা হচ্ছে তিনটা খণ্ড আর 35টা পরিচ্ছেদ। এখন পরিচ্ছেদ 35টা ভাগ করছে কিভাবে, 1 থেকে 6, 7 থেকে 29, 30 থেকে 35। 7 থেকে 29 হচ্ছে মেইন পার্ট, যেখানে অপু আর দুর্গার হচ্ছে একসাথে বেড়ে ওঠা আছে, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশি যাত্রা, এইসব চিত্রিত হয়েছে। এখন এটা হচ্ছে আমাটির ভেপু যে অংশ সেই অংশটা। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে এখানে তিনটা খণ্ড আছে। তিনটা খণ্ড, প্রথমটার নাম হচ্ছে বল্লালী বালাই, দ্বিতীয় খণ্ডটার নাম হচ্ছে আমাটির ভেপু, আর তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে অক্রুর সংবাদ। এ বলেন তো অক্রুর শব্দটার অর্থ কি? অক্রুর মানে হচ্ছে মানে কোনো এর ভিতরে কোনো মিথ্যা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা মানে একদম বাস্তব, যেটা ইনস্ট্যান্ট যে ঘটনাটা ঘটছে। আপনারা যেরকম বলেন না যে ক্যান্ডিড তুলসী, ওই ক্যান্ডিড যে জিনিসটা, ওইটার বাংলার হচ্ছে কঠিন বাংলা হচ্ছে অক্রুর। একদম মানে কি বলে সুগার কোটিং ছাড়া যে সংবাদটা একেবারে রিয়েল যে খবর সেটা। অক্রুর নিয়ে পৌরাণিক অনেক ব্যাপার আছে। অক্রুরের পৌরাণিক সত্তা কেউ জানেন? এই নামের উৎপত্তির কিন্তু অন্য ইতিহাস আছে। এইটা হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যায়, মথুরার গমন, সেইটা হচ্ছে অক্রুর হচ্ছে ওই সংবাদটা নিয়ে গেছিল, যে মথুরায় আসতেছে কংসকে দমন করতে। যাক, এইগুলা পৌরাণিক, আমাদের এখানে আলোচ্য বিষয় না। এখন আমরা এই তিনটা ভাগে হচ্ছে আলাদা আলাদা করে দেখবো, বল্লালী বালা দেখবো, আমাটি ভেবু দেখবো, আর অক্রুর সংবাদ দেখবো। এখন এই পর্যন্ত কোনো কিছু কি আপনাদের মাথায় আসছে যে এই উপন্যাসের কাহিনী তো আমরা জানতাম অপু দুর্গার মানে যে বেড়ে ওঠা শৈশব ছেলেবেলা এই জিনিস, কিন্তু এর সাথে কি অন্য কোনো কিছু আপনারা রিলেট করতে পারছেন এত এইটুক সময় যেটুকু কথাবার্তা হয়েছে সেখানে? এই তিনটা জায়গায় একটা জিনিস কমন ফ্যাক্টর আছে, বলেন তো কি? এই তিনটা পার্টেই একটা কমন জিনিস ঘটছে, কি ঘটছে? মৃত্যু।
মৃত্যু। তার মানে এই তিনটা জায়গায় একটা কমন ফ্যাক্ট হচ্ছে মৃত্যু। আচ্ছা, এত মৃত্যুর ভিড়ে এখানে প্রচুর মানুষ মারা যায়, মানে এখানে তো আমরা মেইন তিনটা ক্যারেক্টার দেখাইছি, কিন্তু আরো অনেক ক্যারেক্টার থাকে যারা মারা যায়, তা আমরা ওইসব আর মনেও রাখবো না, লিখতেও পারবো না, দরকার নাই। এখানে কিছু দেখেন, এত মৃত্যুর ভিড়ে যে তিনটি চরিত্রের মৃত্যু অনুরাগী পাঠককে ভাবিয়ে তোলে তারা হচ্ছে বল্লালী বালাই অংশে ইন্দিরা ঠাকুরন, আমাটির ভেপু অধ্যায় হচ্ছে দুর্গা, এবং সর্বশেষ অক্রুর সংবাদে এই অক্রুর সংবাদ এই অধ্যায় হচ্ছে হরিহর। প্রথম যে অংশ, যে চরিত্রের মৃত্যু আমাদের মনে দাগ কাটে সেটা হচ্ছে বল্লালী বালাই অংশে এই ইন্দিরা ঠাকুরন, 75 বছর বয়সে বৃদ্ধা, গাল ট্যাবরা গেছে, বৃদ্ধ মানুষের যেরকম হয়। তারপর হচ্ছে সে কুজো হয়ে হাঁটতো, দূরের জিনিস আগের মতো চোখে ঠাওর হয় না, কিন্তু দুঃখের বিষয় এখনো অসবৃদ্ধার শেষ কালটি হচ্ছে দুঃখে কাটছে, যেটা বললাম যে সর্বজয়া হচ্ছে অকথ্য নির্যাতন গঞ্জনা দিত, যেটা সে সহ্য করতে পারতো না, অথচ একসময় সর্বজয়ার স্বামী মানে এই হরিহরকে কোলে পিঠে করে মানুষ করছে কে? ওই মানে কি বলে ইন্দিরা ঠাকুরনের যে পরিবার তারা। এরপরে বৃদ্ধা হচ্ছে শেষ জীবনে, তার কি হয়েছে, শেষ জীবনে সে খাদ্যাভাব জনিত অপুষ্টিতে ভুগছে, চরম পরিণতি নামে আসছে, মৃত্যু ঘটলো পথের ধারে চরম অবহেলার মাঝখানে। তার এই মৃত্যু দৃশ্যে বর্ণনার মধ্যে কোনো রব ছিল না, ছিল না কোনো সুদৃঢ় বিলাপ। সময় বয়ে যায়, সমাজের পট পরিবর্তন ঘটে, সঙ্গে জন্ম নেয় নতুন সংস্কার নীতি, অপমৃত্যু ঘটে সাবেকি ধারার। খুব মানে এগুলো ফিল করার বিষয়। যাই হোক, ইন্দিরা ঠাকুরানীর মৃত্যুতে উপন্যাসটি হচ্ছে উক্ত দিকটি ইঙ্গিত করে বলেছেন, ইন্দিরা ঠাকুরানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্তপুর গ্রামে সেকালের অবসান হয়ে গেল। তার মানে ওই যে বলে না যে আগে গ্রামে এটা ছিল ওইটা ছিল, তো ওই গ্রামের যে সেকাল, গ্রামের যে একটা কি বলে চিরন্তন যে নীতি, যে ধরেন আপনার একজন আরেকজনকে দেখার, প্রতিবেশীকে দেখার, বা গ্রামের একটা আলাদা যে ইয়ে থাকে যে পরিবারের যে করুণ সদস্য আছে, ছোট সদস্য আছে পিতৃমাতৃহীন, তাদেরকে দেখা বা বৃদ্ধদের দেখা, এইটা হোক বা যেটাই হোক, নিশ্চিন্তপুরের যে একটা স্মৃতি বা এই এই অংশটার হচ্ছে একেবারে অবসান ঘটে গেছে ইন্দিরা ঠাকুরন মারা যাওয়ার সাথে সাথে। এই অংশে মোটামুটি ভালো অ্যামাউন্টের কথাবার্তা বলা আছে, এই কথাবার্তাগুলো ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, যদি বল্লালী বেলায় অংশ নিয়ে আবার প্রশ্ন রিপিট হয় তাহলে কিন্তু এই অংশ থেকে আমাদের লিখতে হবে। শুধু তো বললে হবে না যে কি হয়েছে ইন্দিরা ঠাকুরন মারা গেছে, এইখানে কিন্তু অপু দুর্গার কথা ওইভাবে আসে নাই, হরিহরের কথা আসে নাই, দারিদ্রের কথা আসে নাই। এইখানে মেইন ফ্যাক্টর হচ্ছে সর্বজয়া। সর্বজয়া হচ্ছে আপনার ইন্দিরা ঠাকুরনকে হচ্ছে কি করতো, অকথ্য নির্যাতন করতো, সহ্য করতে পারতো না আর কি, চাইতো না তার সংসারে সে থাকুক, এই উৎকট ঝামেলাটা রাখতে চায় নাই। এইটাই হচ্ছে বল্লালী বালাই। আচ্ছা দেখেন এখন। হম। হ্যাঁ, কাহিনী সংক্ষেপের মধ্যে যদি তিনটা পার্টই লিখি আর কি, তাহলে কি আর ওই কাহিনী সংক্ষেপটা দরকার আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা পড়ার পরে ওইটা, হ্যাঁ সেটাও হয়, কোনো সমস্যা নাই। কাহিনী সংক্ষেপ জাস্ট দেওয়ার দরকার দিলাম, এইখানে যেটুকু ব্যাখ্যা করলাম না, এইটাই কাহিনী সংক্ষেপ, এইখানে যেটা বুঝছেন ওইটাই নিজের মতো করে লিখবেন। আমাদের তিনটা তো পড়তেই হবে, আর সব একবার পড়লে কনসেপ্ট একদম ঝকঝক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এইটার সাথে তারাশঙ্করের হাসুলিবাকের রীতিকথার একটা মিল পাওয়া গেছে, যে এই উপন্যাসে বাঁশবনে ঘেরা আলো আঁধারির মধ্যে ডুবে থাকা বাঁশবাদী গ্রামে আদ্যিকালের কাহার বুড়ি সুচাঁদের কথা, মানে একটা বুড়ি ছিল, সে বুড়ির নাম হচ্ছে এই সুচাঁদ। এই মহিলা হচ্ছে গভীর বেদনা উচ্চারণ করলেন যে তার মৃত্যুর সঙ্গেই এই উপকথা শেষ। মানে যখন উনি হচ্ছে উপকথা শুনাইতেন, ওই হাসুলি ওই গ্রাম বাঁশবাদী গ্রামে যে একটা ক্যারেক্টার ছিলেন, এক বয়স্ক বৃদ্ধ মহিলা, সেই মহিলা যখন মারা গেছে তখন এই উপকথাও শেষ, ওই গ্রামের ইতিহাসও শেষ। ঠিক সেইভাবে যখন এই পথের পাঁচালীতে বল্লালী বালাই অংশে যখন ইন্দিরা ঠাকুরন মারা যায় তখন নিশ্চিন্তপুর গ্রামের ইতিহাসও শেষ। এই যে দুইটা জিনিসের মধ্যে একটা মিল পাওয়া যায়, এইগুলা লেখার যদি সুযোগ পান অবশ্যই লিখবেন। ইন্দিরা ঠাকুরনের সঙ্গে কাহার বুড়ি সুচাঁদের এই জায়গায় ভারী মিল অনুভূত হয়। আচ্ছা, এরপর আমরা হচ্ছে মাটির ভেপুতে আসি। এই মিল তালের ব্যাপারটা কি আপনারা ধরতে পারতেছেন? এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি বিভিন্ন জিনিস দিয়ে, আপনারা লেখায় আনতে পারেন কি না? আচ্ছা, মাটির ভেপুতে আসি। মাটির ভেপুর অন্যতম কেন্দ্রীয় চরিত্রকে দুর্গা। উপন্যাসটির অষ্টম পরিচ্ছেদ। এইখানে হচ্ছে লেখক জানাইছেন যে দুর্গার বয়স 10-11 বছর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথায় রুক্ষ চুল, অপুর মতো চোখগুলো বেশ ডাগর। এখানে দুর্গা চরিত্রের কথা বলা আছে, যদি কোনো কারণে দুর্গা চরিত্র আসে যাতে আমরা লিখতে পারি। পথের পাঁচালীতে দুর্গার হচ্ছে 6 থেকে 16 এই 10 বছরের জীবন
6 থেকে 16, এই 10 বছর হচ্ছে জীবনের ইতিহাস লিপিবদ্ধ। তার মৃত্যুর সময় অপুর বয়স ছিল 10 বছর, তার মানে তার 6 বছরের বড় আর কি, তার দিদিরা তার 6 বছরের বড়। অপুর দুর্জয় হচ্ছে সর্বক্ষণের সঙ্গী, অপুর প্রথম প্রকৃতিকে দেখা চেনা, মেয়ের এই দুরন্ত বর্ণনা সর্বজা পছন্দ করে না, মানে মা হচ্ছে খ্যাটখ্যাটা মা আর কি। দুর্গা সকালবেলা বেরিয়ে পড়ে সেই দুপুরে, পাড়ায় কোথায় কোন ঝোপে বইচি পেকেছে, কোথায় পাকা ধান, নুরো নারকেল, এই কথাগুলো বলতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি এই গ্রামের আবহাওয়ার সাথে আর কি পড়ছেন, আপনার মাথায় দাগ কাটছে। কাদের কোন গাছে আম পাকে সবই তার জানা, ঝড়ের মধ্যে আম কুড়ানো হচ্ছে ভালো মজা পাওয়া যায়। টমবয় দুর্গার এই স্বভাবের জন্য, এইসব কথা লেখার দরকার নেই। দুর্গার এই স্বভাবের জন্য হচ্ছে মার কাছে বকুনিও খেতে হয়েছে অনেক। এবার দুর্গাকে মারার জন্য সর্বজা একবার বলেছিলেন যে, বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলা হচ্ছে একটা শ্মশান, মানে আপদ চুকে যাক মানে একদম মরে যাক, শ্মশানে দিয়ে আসি, তাহলে আর ঝামেলা থাকে না। সর্বজয়ার এই সত্য কথাই হচ্ছে সত্য হলো, অদ্ভুত কাকতালীয় ভাবে ম্যালেরিয়া জ্বরে দুর্গা চিরস্থান পাইলো ওই ছাতিম তলাতেই। রেলগাড়ি দেখার ভারী শখ ছিল দুর্গার, একবার ভাইকে এসে বলছিল, রোগসজ্জায় সে সাতটির কথা আবার জানায়, এই যে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি। খুবই সহজ উক্তি, কিন্তু লেখাটা খুব ইম্পর্টেন্ট। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি। রাম চপল এই বালিকার মৃত্যুর সঙ্গে বিভূতিভূষণ বলছেন যে, আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি হাসে, পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়ে অনন্ত নীলিমার মধ্যে ডুবে নিজেদের মধ্যে হারায় ফেলে। পরিচিত গতানুগতিক পথের বহুদূর প্রান্তে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। মানে মৃত্যুরে খুব অদ্ভুত ভাবে সে হচ্ছে ব্যাখ্যা করছে। আমরা তো এত বড়টা লিখতে মনে থাকবে না, এই সংক্ষেপে এই জিনিসটা মনে মনে রাখবেন আর কি। এটা লেখার চেষ্টা করবেন যে আমার একদিন তো রেলগাড়ি দেখাবি, আর বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। এই দুটা জিনিস মনে রাখলে হচ্ছে। এবার এইখানে যে মৃত্যুর প্রসঙ্গ বারবার আসছে, তখন আমরা এই যে বিভূতিভূষণ গ্রন্থের কিছু অংশ উদ্ধৃত করা হলো, মৃত্যুর করুণ রসে ভারাতুর করে তোলেনি আখ্যান, বরং মৃত্যুর মধ্যে জীবনের গতিকে অবারিত করে দিয়েছে বারবার। খুবই ইম্পর্টেন্ট। এই যে কি বলে, পথের পাঁচালীর মধ্যে বললাম আমরা 3টা জায়গার মধ্যে একটা ইনসিডেন্ট কমন, সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু মৃত্যুর এই করুণ রসে ভারাতুর করে তোলে নাই, বরং মৃত্যুর মৃত্যুর জ্যোতি জীবনের গতিকে এই হচ্ছে বারবার অবারিত করে দিয়েছে বারবার, মানে জীবনের গতিরে সামনের দিকে আগায় নিছে। কার জীবনের গতি বলেন তো? অপুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম মৃত্যুর অভয় রূপ ও আত্মার অবিনশ্বরতায় বিশ্বাসী হয়ে লিখেছেন, আমার সকল হৃদয় উদয় হবে তারার মাঝে, যেখানে ওই আধার বিনার আলো বাজে। লিখতে পারলে লিখলেন, না পারলে না লিখলেন। আমরা রবীন্দ্রনাথের আরো দু একটা এখানে কোটেশন পড়বো সামনে। এই যে এইটা মনে হয় আপনাদের পরিচিত। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বৃহদহন লাগে। এটা খুবই কমন, আপনাদের মনে হয় গান শুনে থাকতে পারেন, এইটা এইটা লিখতে পারেন আর কি। তাহলে ইন্টেনশনালি হচ্ছে পথের পাঁচালীর মধ্যে আমরা মানে দিতে পারি এরকম হচ্ছে এই একটা জায়গা রবীন্দ্রনাথের। আর একটা হচ্ছে ওই যে ওই বুড়ির নাম কি, বাঁশবাদী গ্রামের যে বুড়ি, এই বুড়ির কথা, তারাশঙ্করের হাসুলি সুভাষ- বাকের। হ্যাঁ, সু- সুচাঁদ। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমরা এখানে ইন্টেনশনাল নিয়ে আসবো। আচ্ছা, তাহলে অক্রুর সংবাদের এই অংশটা আমরা পারবো মোটামুটি, যদি অপুর কথা আসে, বা সরি, আমাটির বেবুর এই অংশটা হয়তো আমরা পারবো যদি আসে। আমাটির বেবু আলাদা করে, বা অক্রুর সংবাদ অপুর চরিত্র যদি আসে, এখানে যে যে কথাবার্তা বলা আছে এইগুলাই আমরা বলবো। আর আমাকে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি, এটা অপুর চরিত্র আসুক বা দুর্গার চরিত্র আসুক, যেটাই আসুক লেখা যাবে, কারণ একজন আরেকজনের প্রতি লিখছে, বলছে তো। এইখানে হচ্ছে তাদের চিরন্তন যে ভাই বোনের একে অপরের প্রতি টান, সেটা ফুটে উঠছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে অক্রুর সংবাদে চলে যাই। পথের পাঁচালীর অন্তর্গত বল্লালী বেলায় আমাটির ভেবু অক্রুর সংবাদ শীর্ষ নামাঙ্কিত 3টি অধ্যায়ের 3টি বৃত্ত রচিত হয়েছে। 3টি বৃত্তের কেন্দ্র আছে 3টি জীবন ও পরিণামে মৃত্যু। কোন 3টা জীবন? একটা হচ্ছে তো আমরা পড়লাম, ইন্দিরা ঠাকুরন বল্লালী বালাইতে, আমাটির ভেবুতে হচ্ছে দুর্গর জীবন বলাই, আর শেষে হরিহরের হচ্ছে কাশীবাস জীবন নিয়ে অক্রুর সংবাদ। এই বৃত্তগুলোর মধ্য দিয়ে আবর্তিত ও বিবর্তিত হয়েছে অপুর জীবন রেখা। ইন্দিরা ঠাকুরের মৃত্যু, এমনকি দুর্গার মৃত্যুতে অপু হচ্ছে মুক্ত জীবনের আনন্দের আস্বাদ পায় নাই। তাই নিশ্চিন্দপুর ত্যাগের সময় বারবার তার দিদির অন্তিম বাসনার কথা মনে পড়তে থাকে, যে অপু সেরে উঠলে আমাকে একদিন রেলগাড়ি দেখাবি। তো যখন সে নিশ্চিন্দপুর ত্যাগ করে, মানে তার বাবার আর্থিক অবস্থা যখন খুব খারাপ, পরিবার নিয়ে কাশিতে যাবে, যখন ফাইনালি একদম নিশ্চিন্দপুর ত্যাগ করে চলে যায়, এরা পরে আবার নিশ্চিন্দপুরে ফিরে আসবে। তো যখন হচ্ছে নিশ্চিন্দপুর ত্যাগ করতে থাকে, তখন ওর বারবার ছোটবেলার সবকিছু মনে পড়তে থাকে, যে এখানে তার দিদির নিয়ে অনেক স্মৃতি, এখানে তার পিসিদের নিয়ে স্মৃতি ছিল, এইসব।
আচ্ছা, বালক অপুর মৃত্যু সম্পর্কে তেমন কোনো বোধেরই জন্ম হয় নাই, তাই তার চেতনা পুরাপুরি পার্থিব জগতের কেন্দ্র করে গড়ে উঠেছিল। দেখেন, যখন দুর্গা মারা গেছে তখন অপুর বয়স হচ্ছে কত, 10 বছর। তো সে মৃত্যু জিনিসটাকে ওইভাবে এখনো বুঝে উঠতে পারে নাই। তো তার জীবনে চারপাশে হচ্ছে কি পার্থিব জগৎ, জীবন মরণ শুধু একটা আবর্তন, কোনো কিছু যেন ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। এই বোধে জাগরণ ঘটলে তবেই মৃত্যুতে মুক্তির স্বাদ পাওয়া যায়। এরপরে ওই ঋষির কথাবার্তা বলা আছে, আমরা মনে থাকলে লিখবো, না থাকলে না লিখবো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এই মৃত্যু সম্পর্কে আরো কিছু কথা বলছে যে পৃথিবীতে ষড়ঋতু যেরকম চক্রাকারে বারবার ঘুরে আসে, সেরকম মৃত্যুর মধ্যে দিয়ে আত্মা কি করে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঘটে নতুন ভাবে। একদম চিরন্তর কথাবার্তা। তার মানে হচ্ছে জগতে জীবন মৃত্যু এগুলো সবই স্বাভাবিক, চিরন্তন, কোনো কিছু ধ্বংস হয় না, এগুলো মাত্র শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় বা রূপান্তর ঘটে। ধ্বংস না থাকলে সৃষ্টি হবে না, সুখ দুঃখে একে অপরের পরিপূরক, মানে এন্ডিং টাইপ কথাবার্তা আর কি। এরপরে ফাইনালি আমরা হচ্ছে কেবল পথের পাঁচালী নয়, যদি বিভূতিভূষণ নিয়ে যখন আমরা ক্লোজিং টানবো, পথের পাঁচালী শুধু নয়, তার প্রায় সব লেখাই আগ্রহের সঙ্গে গ্রহণ করছিল পাঠকেরা। জাতির জীবনের জঠর যন্ত্রণা, দুই চোখে দেখা বিচিত্র ঘটনা, অর্জিত অভিজ্ঞতা সবই মুখ থেকে কাগজে কলমে স্থানান্তর করে গেছেন তিনি, তাই আজও পাঠকের কাছে তিনি সমানভাবে সমাদৃত। এইসব ভালো কথাবার্তা আপনার যে কোনো রাইটারের বেলায় লিখতে পারেন, যে অমুকের এই গ্রন্থটাই শুধু নয়, তার লেখা অন্যান্য গ্রন্থগুলো কি পাঠকেরা হচ্ছে আগ্রহের সাথে গ্রহণ করছে। তাপিত জীবনের জঠর যন্ত্রণা, দুই চোখে দেখা বিচিত্র ঘটনা, অর্জিত অভিজ্ঞতা, এই সবই তিনি মুখ থেকে কাগজের কলমে স্থানান্তরিত করে গেছেন। সেজন্য আজও পাঠক হৃদয়ের কাছে তিনি সমাদৃত। এটা সেলিম হাসানের বেলাও লিখতে পারেন, মানিকের বেলাও লিখতে পারেন, যে যে কোনো রাইটারের ক্ষেত্রে লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বিভূতিভূষণকে নিয়ে আমরা মানে কম কম পড়ার মধ্যে আর কি, যেটুকু না পড়লেই নয় সেইভাবে পড়লাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমরা খুব কঠিন একটা জায়গায় যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মানে বিভূতিভূষণ থেকে কি আর কিছু পড়া লাগবে, যেমন আদর্শ হিন্দু হোটেল বা এরকম আর কিছু? না, এগুলা থেকে ওইভাবে প্রশ্ন আসবে না, খালি নাম জানলেই হবে। আচ্ছা, এর যে পরের ধাপ আর কি, দেখেন অপু হচ্ছে এরপরে ফিরে আসে। তো এইখানে হচ্ছে অপুর কি বলে কৈশোর পর্যন্ত দেখাইছে, যে সে কৈশোরে পা দিবে। তারপরের যে ভার্সান সেটা হচ্ছে অপরাজিত। এই অপরাজিতর হচ্ছে সিনেমা যেটা, সেটা হচ্ছে অপুর সংসার। এইখানে হচ্ছে সংসার, এইখানে তার প্রণয় সে পড়বে, এইখানেও দুঃখ দুর্দশা দেখানো হবে, সংসারের বহুত কষ্ট দেখানো হবে। বলেন তো অপুর সংসারে হচ্ছে কে অভিনয় করছিল? উত্তম কুমার। না, না, উত্তম কুমারের হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসাবে যারা ওই সময় চিন্তা করা হইতো সে। সৌমিত্র চ্যাটার্জি। হ্যাঁ, সৌমিত্র। আচ্ছা, অপরাজিত হচ্ছে এটার দ্বিতীয় ভার্সন আর কি। এই যে অপরাজিত হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আর বিচিত্রা পত্রিকায় হয়েছিল পথের পাঁচালী। এছাড়া ওনার আর যেসব উপন্যাস আছে, ওই যে উপরে লেখা আছে দৃষ্টিপ্রদীপ, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়ের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শঙ্কর। চাঁদের পাহাড়, শঙ্কর। হ্যাঁ, এর একটা সরকারি চাকরি হবে, যায় সে হচ্ছে বিপদে পড়বে আর কি, আফ্রিকায় যাবে সে সরকারি চাকরি করতে। এইটা নিয়ে হচ্ছে ভারতীয় একটা বাংলা সিনেমা আছে, দেবের একটা সিনেমা, খুব একটা জুৎসই সিনেমা না আর কি। আরণ্যক আছে কাব্যধর্মী উপন্যাস, বিপিনের সংসার আছে, ইসামতি, এটা রবীন্দ্র পুরস্কার পাইছিল। অশনি সংকেত, যেটা অশনি সংকেত নিয়েও সিনেমা হয়েছে। এইটার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধও আছে, আবার হচ্ছে ওই ইয়েও আছে, কি বলে, দুর্ভিক্ষ আছে, 50-এর মন্বন্থ যেটা, সেটাও আছে। ওনার কিছু আচ্ছা, ওনার একটা আত্মজীবনী আছে, নাম হচ্ছে তৃণাঙ্কুর। এখন রিটেনে এই জিনিস লেখার মতন জায়গা পাবেন না। ছোট গল্প অনেকগুলো আছে ওনার। ছোট গল্পের মধ্যে আমরা 3টা ছোট গল্পের নাম একটু কইরে রাখি, একান্ত যদি চলে আসে। উম বলেন তো দুই একটা ছোট গল্পের নাম। মেঘ মল্লার, মৌরি মৌরি ফুল। ফুল, হ্যাঁ, মৌরি কিন্নর ফুল, বদল। কিন্নর দল। এই টাইপের প্রশ্ন এখন আর আসার চান্স নাই যে তার কয়েকটা ছোট গল্পের নাম লেখেন। দেখ, এই হচ্ছে আমাদের কি বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব আলাপ আলোচনা আছে সেইটা।
আচ্ছা, ওনার আমরা একটু ভ্রমণ কাহিনী তিনটা নাম করে রাখি, একান্ত যদি আবার ভ্রমণ কাহিনী দিয়ে বসে। কয়টা ভ্রমণ কাহিনী নাম বলেন তো? অভিযাত্রী, অভিযাত্রী, বনে পাহাড়ে। মনে করেন একজন অভিযাত্রী, সে হচ্ছে বনে পাহাড়ে গেছে। বনে পাহাড়ে কি থাকে? অরণ্য থাকে। সেই অরণ্যরে বলতেছে কি, হে অরণ্য কথা কও, হে অরণ্য কথা কও। অভিযাত্রী বনে পাহাড়ে গেছে, যাই বলতেছে হে অরণ্য কথা কও। এটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী। আচ্ছা, আশা করি এইখান থেকে আসলে হচ্ছে পারবেন, লিখতে পারবেন আর কি। লেখার মতন অবস্থা দাঁড়াইছে কিনা একটু বলেন তো। এই বল্লালী বালাই বা অপুর সংসার যদি আসে, এই সরি, মাটির ভেবু যদি আসে, বা দুর্গা চরিত্র অপু চরিত্র যদি আসে, এগুলো লিখতে পারবেন? বিভূতিভূষণ থেকে প্রশ্ন আসলে ভাই ভালোভাবে লেখা আসার লোক খুব কম। এইগুলা পড়ার লোকজন কম আছে এত। ওই আপনারা এর পর্যন্ত যতগুলা রাইটার পড়ছেন এই, আর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কিছু নাটক করে হচ্ছে লোকজনের ইয়ার লিখিতের হচ্ছে সাহিত্যের প্রিপারেশন নেওয়া ক্লোজ। এখন আমরা এক্সট্রা যা পড়তেছি এগুলো হচ্ছে আমাদের মানে প্রিপারেশনটা একটু শানিত করার জন্য। লিখতে পারবেন কিনা, যদি বল্লালী বেলায় আসে আবার লিখতে পারবেন? মানে মানসম্মত লিখতে পারবেন কিনা? জি ভাই, জি ভাই লেখা যাবে। আসলে বল্লালী বেলায় দেখা গেল কেউ অপু দুর্গা নিয়ে একদম হঠাৎ লিখে দিয়ে আসলো, তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এবার আমরা আমাদের খুব প্রিয় একটা জায়গায় যাব, মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একদম মাথা ঝাঁকা দিয়ে বসেন। এই জায়গা থেকে হচ্ছে অনেক মানে আহ কি বলে, বেশি কঠিন না, মোটামুটি একটু গুরুগম্ভীর আমরা আলাপ আলোচনা করব এই জায়গায়। বোঝার চেষ্টা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের। এবং সাহিত্য ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা পড়বো, বইটা হচ্ছে তার ভিতরে কি বৈশিষ্ট্য আছে সেটা বোঝার চেষ্টা করব, সেটা লেখার মধ্যে আনবো, আলোচনায় নিয়ে আসবো। ঠিক আছে? মানে কি আসলে আমরা চাই, সেইটা হচ্ছে আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায় পড়লে বোঝা যাবে। এবং এখানে অনেক কথাবার্তা বলতে হবে, এই জন্য আমি আর অন্য কিছু এখানে রিস্ক নিই নাই লেখার। আচ্ছা দেখেন, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মাইছে কবে আমার একটু বলেন তো, বলতে পারেন কেউ? বা অ্যাপ্রক্সিমেট একটা টাইম বললেও হবে, যে আনুমানিক এরকম সময় দিকে জন্মাইছে। ধরেন 1930 থেকে 40, 40 থেকে 50 এরকম। সময়কালে, কত কত ভাই? পঞ্চপাণ্ডবদের সময়কালে জন্মাইছিল এতটুকু জানা আছে। পঞ্চপাণ্ডবদের সময়কালে জন্মাইছে, খারাপ বলেন নাই। আচ্ছা, 1908-এ জন্মাইছে, 1956-তে মারা গেছে সম্ভবত। তার মানে 1900-এর আশপাশে জন্মাইছে। মানিক জন্মাইছে হচ্ছে 1800, ওই সরি, বিভূতি জন্মাইছে 1894-তে। বিভূতি 1894, আর মানিক সম্ভবত হচ্ছে 1908 বা 9, 8 বা 9 কিছু একটা। তো আটে 8-এ, তার মানে ওই যে পঞ্চপাণ্ডবের সময়কালে। এখন এই সময়কালটা কি বলেন তো? মানে তাহলে ওনারা যখন লেখা, মানিক বন্দ্যোপাধ্যায় যখন লেখা শুরু করলো এই যে 1929 এই টাইমে, এই সময় কি চলতেছে একেবারে কিন্তু আধুনিক যুগের সূচনা তো আমাদের আরো আগে হয়েছে। এখন সাহিত্য আবার একটা আধুনিকের পরের স্টেজটারে কি বলে? উত্তর আধুনিকতাবাদ। আপনারা কনসেপচুয়ালি পড়ছেন না উত্তর আধুনিকতাবাদ? পড়ছেন ইন্টারন্যাশনাল কনসেপচুয়ালে উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম? জি ভাই করছিলাম। কি জিনিসটা বলেন তো একটু শুনি। যে আধুনিকতাবাদকে যে অস্বীকার করে ওইটা। ধরেন আধুনিকতার জন্য তো অনেকগুলো সুফল আছে, আছে না? কিন্তু সেই সুফল থাকলেও কিছু জিনিস হচ্ছে সার্টেন থেকে গেছে, যে যেগুলো হচ্ছে চেঞ্জ হয় নাই। তার মানে আধুনিকতারও একটা কুফল দেখা যায়, নেগেটিভ সাইড থেকে গেছে। সেই যে নেগেটিভ সাইডটা, ওটা হচ্ছে উত্তর আধুনিকতা। উত্তর শব্দটা মানে হচ্ছে পরবর্তী, মানে আধুনিকতার পরে যে আসছে সেটা হচ্ছে উত্তর আধুনিকতা। তো উত্তর আধুনিকতাবাদে কি বুঝাইছে? যেরকম ধরেন আধুনিকতাবাদ কি, আমরা হচ্ছে মার্কস, কার্ল মার্কস কি বলে গেছে যে সমাজে হচ্ছে ন্যায় সাম্য প্রতিষ্ঠা হবে। এখন আপনি হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠা করলেন, কইটা হচ্ছে কি করলেন, সমতা বজায়ের চেষ্টা করলেন, বা যে মানুষের একটা অর্থনৈতিক মুক্তি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শ্রমিকদের মুক্তি তো আলটিমেটলি হয় নাই, হয়েছে কি? বা ধরেন আপনি আমি খুব একটা ভালো, আচ্ছা অন্যভাবে বুঝাই, হ্যাঁ সহজভাবে বুঝাই। ধরেন আমাদের যে পূর্বপুরুষ তারা থাকতো গ্রামে, তারা গ্রামে হচ্ছে 3 বেলা ঠিক মতন খাইতে পারতো না। না খাইতে পারার জন্য তারা কি তারা গ্রামের বাড়িতে কি করতো?
বন বাজারের মধ্যে থাকতো, তারপরে মাছ মাংস ওই যে পুকুর থেকে মাছ টাছ ধরতো, গরু চড়াইতো। এরপরে আস্তে আস্তে গ্রামের যে উঠানে যে ফলমূল হইতো সেগুলাই খাইতো। এরপরে তারা, তাদের হাতে ক্যাশ টাকা নাই, ছেলেপেলে পড়াইতে পারতেছে না, এই জন্য গেল তারা শহরে। শহরে যেয়ে তারা হচ্ছে পড়াশোনা করলো, পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করলো। এবং এই যে গ্রামের যে লোকরা ছিল তারা কি আজ পেটা খাওয়া দাওয়া করতো বুঝলা, গ্রামের লোকের দেখছেন কি এরকম ভুঁড়ি নাই। হ্যাঁ, এরকম ভুঁড়ি নাই, গ্রামের লোকজনের হচ্ছে একদম বলিষ্ঠ, পেটে কোনো চর্বি নাই। এখন তারা শহরে গেল যে আমরা তো খাটাখাটনি করে করবো না, আমরা একটু রিল্যাক্সের চাকরি করবো, যেটা আমরা সবাই চাই। আমরা হচ্ছে এসি রুমে বসে চাকরি বাকরি করবো। এখন এসি রুমে বসে চাকরি বাকরি কইরা পেট কইরা খায় আমরা সবাই আবার কি বানাইলাম, ভুঁড়ি বানাইলাম। এরপরে আমরা গেলাম কোথায়, আমরা আবার জিমে যাওয়া শুরু করলাম, জিমে যাওয়া শুরু করে ভুঁড়ি কাটানোর চেষ্টা করলাম। খাওয়া শুরু করলাম কি, আবার সেই শাক পাতা আবার খাওয়া শুরু করলাম, যেটা আমরা এখন ডায়েট বলি। এই যে দেখেন ঘুরায় আবার পূর্বের জায়গায় চলে আসতেছি আমরা। এইটা কি, এই যে আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু আধুনিক হওয়ার ফলেও কি আমাদের এর একটা নেগেটিভ সাইড থেকে গেছে না, যেটা আমরা হচ্ছে প্রচ্ছন্নভাবে অস্বীকার করি। আমরা যদি গ্রামেই থাকতাম, আমরা আসছিলাম তো খাইতে, যে আমরা শহরে যাব, ভালোভাবে থাকবো, একটা নিশ্চিন্ত একটা জীবন যাপন করব, কিন্তু খায় দায় চর্বি বানায় সেই আবার হচ্ছে ডায়েট করাই শুরু করে ওই সে আধ পেটা খাওয়াতে আমরা ফিরে গেলাম। এই যে একটা সার্কেল, এই সার্কেলটা হচ্ছে সবসময় ঘুরতে থাকে। আধুনিকতাবাদটাও সেরকম, যে আধুনিকতা থেকে এর যে একটা সাব প্রোডাক্ট, সেই সাব প্রোডাক্টটাও হচ্ছে অনেক কিছু নেগেটিভ জিনিসপাতি নিয়ে ইম্প্যাক্ট নিয়ে চলতে থাকে, সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে উত্তর আধুনিকতা জিনিসটা কি, ধরেন আধুনিকতা সৃষ্টি হয়েছে সে 1865 সালে যখন দুর্গেশ নন্দিনী হয়েছে। কিন্তু পঞ্চপাণ্ডবের হাত ধইরা তাহলে রবীন্দ্রনাথ যে অনেক কিছু রচনা করছে, রবীন্দ্রনাথ কি আধুনিক যুগের নাকি আধুনিক যুগের না? অবশ্যই আধুনিক যুগের। রবীন্দ্রনাথ কি আধুনিক যুগের না নাকি অন্য যুগের? তাহলে রবীন্দ্রনাথরে অস্বীকার করে রবীন্দ্রনাথের যে ধারা, সেই ধারা থেকে উল্টা দিকে যায় কি পঞ্চপাণ্ডবরা হচ্ছে কাব্য রচনা করলো না? আরো যদি আমরা মোটা দাগে বলি, কল্লোল যুগের যারা কবি সাহিত্যিক ছিল তারা কি করা শুরু করলো, যে না রবীন্দ্রনাথের মতন যে শাশ্বত প্রেম টেম আমরা ওসব বিশ্বাস করি না, তা আমরা অন্যভাবে হচ্ছে চিন্তা করব। এই যে অন্যভাবে চিন্তা করা সাহিত্যে, তখন তো বিশ্বে অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে। এই যে 1850 থেকে শুরু করে 1920-30-এর মাঝখানে আমাদের ওইটার কি বলে শিল্প বিপ্লব হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ চলে আসে, বহুত জায়গায় বহুত কিছুই হয়েছে, রাশিয়ায় অনেক বিপ্লব হয়েছে। তার মানে অনেক পরিবর্তন আসছে। কিন্তু আধুনিক যুগ তো আগেই শুরু হয়েছে, তাহলে এটা তো আধুনিক যুগেরই একটা অংশ এখন চলতেছে। এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগটাকে বলা হচ্ছে উত্তর আধুনিক যুগ। এখন সাহিত্যের এই যে উত্তর আধুনিকতা, এই জিনিসটা কাদের হাত ধরে তাহলে আসলো? এই পঞ্চপাণ্ডবের হাত ধরে আসছে। আর একজন ব্যক্তি যার হাত ধরে গদ্য সাহিত্যে আইছে, বা যার লেখায় হচ্ছে এটা খুব বেশি ফুটে ওঠে, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আধুনিকতা থেকে উত্তর আধুনিকতা বা আধুনিকতার যে আরেকটু মানে কি বলে আপগ্রেড যে ভার্সন, সেটা আমরা পাই হচ্ছে মানিকের লেখায়। এখন সেই জিনিসগুলো আসলে কি, মানিকের লেখায় যেগুলো পাওয়া যায়, সেই লেখাগুলো, সেই টপিক গুলা কি, টার্ম গুলা কি, কেউ কি সেই টার্ম গুলার কথা বলতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে তিরিশোত্তর সাহিত্যের অভিযোগ ছিল তিনি রোমান্টিক। সাহিত্য হচ্ছে কেবল সুন্দরের সাধক, সাহিত্যে কেবল সুন্দরের সাধক। সুন্দরের সাধক মানে কি, ধরেন আপনি খুব সুন্দর, এই যে আহ কি বলে লাবণ্য আর অমিতের যে প্রেম দেখাইছে, বিরহ দেখা গেছে ঠিকই, কিন্তু ওই বিরহ কি আসলে বিরহ নাকি চিরন্তন প্রেম, যে আমি তারে ছেড়ে দেওয়ার মাঝখানে সারা জীবনের জন্য পাইলাম, ব্যাপারটা এরকম। তার মানে এখানে সে, এখানে একটা কি মানে একটা সুথিং একটা সে এন্ডিং নিয়ে আসছে। বা তার তার যে জিনিসটা, সে হচ্ছে সমাজের যে নেতিবাচক দিক আছে বা অন্য দিক আছে, সেই দিকের দিকে তিনি খুব একটা পাড়া দেন নাই। রবীন্দ্রনাথের ওই রকম মানে সাহসী রচনার কথা যদি বলা যায়, তাহলে একটা উপন্যাসের কথা আসে, কোনটা বলেন তো, যেটা লিখে সে বেশ সমালোচিত হয়েছিল? গোরা। না, গোরা না। সমালোচনা ভাই মানুষ একটা দিয়ে ঘরে বোঝে। বাইরে। ঘরে বাইরেটাও রাজনৈতিক। আচ্ছা, চোখের বালি দিয়ে। যে রবীন্দ্রনাথের মতন মানুষ, উনি এসব কি দেখাইলো, কি কথাবার্তা বললো এই উপন্যাসের মধ্যে। মানুষ সমালোচনা বলতে বুঝায় খালি নারী পুরুষের প্রেম, আর কিছু বুঝে না। যে বাইরে নারী পুরুষ একসাথে হাসছে, এই হয়েছে শেষ, রেপুটেশন খতম। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় লেখার মধ্যে আমরা কি দেখতেছি দেখেন, যে প্রথম বিশ্বযুদ্ধের পরের যে ক্লেদ, গ্লানি, হতাশা, অবক্ষয়, অনেকের চেতনার বিস্তারে সুন্দর ও অসুন্দর সব হচ্ছে আরাধ্য হয়ে উঠছে। তার মানে রোমান্টিকতার বদলে ওনার লেখায় এন্টি রোমান্টিকতার একটা জয় জয়কার ছিল। এন্টি রোমান্টিকতার জিনিসটা কি, রোমান্টিসিজম না, তা থেকে বেরোয় আসছে। মানে আপনার আহ চরিত্রের কাছে প্রেম আসবে ঠিকই, কিন্তু সেই প্রেমে সে ধরা দিবে না, এরকম ব্যাপারটা। মানিক বন্দ্যোপাধ্যায় লেখার ভিতরে তিনটা মোটা দাগে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা হচ্ছে ফ্রয়েডিজম,
একটা হচ্ছে মার্কসিজম, আর একটা হচ্ছে কলোনিয়ালিজম। এখন মার্কসিজম তো আপনারা মোটামুটি মনে হয় বুঝেন, কার্ল মার্কসের যে সাম্য প্রতিষ্ঠার ব্যাপার, এটা বুঝেন কিনা? না বুঝলে আমরা এমনি আলোচনা করব, বুঝেন কিনা, আইডিয়া আছে কিনা মার্কসিজম নিয়ে? জি ভাই। কলোনিয়ালিজম নিয়ে আইডিয়া আছে, উপনিবেশিকতা আর কি। যে উপনিবেশিকতার যে খারাপ দিক হোক, যে দিকই হোক, সেই দিকটা ফুটে উঠছে ওনার রচনার মধ্যে। ফ্রয়েডিজম সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? জি ভাই। হ্যাঁ, মন এবং দেহ। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা আমরা দেখি, দেখেন উনি কি বলছে যে উনি একটা লেখার মধ্যে এখানে হচ্ছে যে এন্টি রোমান্টিকতা ওনার লেখায় উঠছে, সেটা নিয়ে একটু বলছে এখানে যে সে দিবারাত্রি কাব্য রচনা করলো এই, এবং ওই বছরই মানে 1929-এ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শেষের কবিতা বেরোইল। এই দুটো উপন্যাস যদি পাশাপাশি রেখে আমরা পাঠ করি, তাহলে রোমান্টিকতা আর এন্টি রোমান্টিকতা এই ব্যবধান হচ্ছে স্পষ্ট হবে। অমিত লাবণ্য সম্পর্কে আপনারা সবাই জানেন, হেরম্ব আর আনন্দ এরা হচ্ছে এই দিবারাত্রি কাব্যের নায়ক নায়িকা। এদের যে প্রণয়ের ভাষা, পরিণাম, এর ভাষ্য, এটা হচ্ছে এন্টি রোমান্টিসিজমের হচ্ছে উদাহরণ, বড় প্রমাণ। যেরকম বলছে কি দেখেন যে জন্ম জন্মান্তর ব্যাপী প্রেমের টিকে থাকা নিয়ে রোমান্টিকদের ভাবোচ্ছ্বাসময় চিন্তার বিপরীতে। এই কথার অর্থ কি? এই যে মানুষ যখন প্রথম প্রেমে পড়ে বলে না যে হ্যাঁ তুমি আমার 7 জন্মের জন্য এই সেই, আমি মরে যাবো তবু তোমারে ভুলবো না, প্রথম প্রেম ভোলা যায় না। এই হচ্ছে একটা ধাপ, রোমান্টিসিজমের একটা ধাপ, যে জন্ম জন্মান্তর ব্যাপী তাদের প্রেম হচ্ছে টিকে থাকবে। রোমান্টিকদের একটা ভাবোচ্ছ্বাসময়, এটা একটা চিন্তা। এখন এর বিপরীত চিন্তাটা কি দেখেন, বিপরীত চিন্তা হচ্ছে মানিক লিখতেছে তার উপন্যাসে, বলতেছে যে প্রেম কতদিন বাঁচে। আনন্দ এমন জিজ্ঞাসার উত্তরে হেরম্ব বলেছিল, একদিনও বাঁচতে পারে, এক সপ্তাহ বাঁচতে পারে, বড় জোর 1 মাস। প্রণয়ের জন্ম মৃত্যু নিয়ে এরূপ ভাবনার সঙ্গে বাংলা সাহিত্যের পাঠকদের পরিচয় ছিল না। আপনাদেরও পরিচয় আছে কিনা আমি জানি না, আমি তো পরিচয় ছিল না যে প্রেম এইটাই ভাই কতদিন। জি জি, বলতেছি ভাই, এইটাই বাস্তব। হ্যাঁ এটাই বাস্তব, কিন্তু সেই পরিচয়টা হচ্ছে আমরা, আমাদের সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে মাইনে নিত না আর কি। বা ওই 1929 সালে মানুষ হচ্ছে এই জিনিসটা দেখতে চায় নাই বা ওইভাবে চিন্তা করে নাই। উনি কি বলছেন যে প্রেমের স্থায়িত্ব একদিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, বড় জোর 1 মাস হয়। তাহলে প্রণয়ের যে এই যে একটা টাইম লেট এত যে শর্ট হইতে পারে, সেটা কি রোমান্টিসিজমে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করতেছে না। এইটা হচ্ছে এন্টি রোমান্টিসিজম। এই একটা জিনিস ওনার লেখার মধ্যে ফুটে উঠছে। এবং এই যে ঘটনাটা, এই যে বৈশিষ্ট্যটা, এইটা কি, এইটা হচ্ছে 20 শতকীয় আধুনিকতার সঙ্গে পরিচয় করে তোলানো, যে হ্যাঁ বর্তমান সময় হচ্ছে কি হয়েছে, প্রেমটা এরকম। আচ্ছা এরপরে আমরা আরো যাই। এবার ওনার লেখার ভিতরে হচ্ছে আমরা এখন প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে ওনার ওই যে 3টা দিকের কথা বললাম, সেই 3টা দিক নিয়ে বলা হয়েছে যে শুধু একটা বিষয় নয়, বাংলা কথা শিল্পের বিশ্ব থেকে আধুনিক সঙ্গে সংযত করেছে। আচ্ছা, আধুনিকতার প্রধান অন্যতম 2টা উপাদান, একটা হচ্ছে ফ্রয়েডের মনস্তাত্ত্বিক আবিষ্কার এবং মার্ক্সীয় যে সমাজতত্ত্ব। এই 2টা জিনিস তার লেখায় বিপুল ভাবে সমৃদ্ধ, রসমণ্ডিত সে করেছে। মনোবিশ্লেষণ ও সমাজ বিশ্লেষণের, মনোবিশ্লেষণ কেটা ফ্রয়েড, সমাজ বিশ্লেষণ মার্ক্স। এই অতি সূক্ষ্ম নিবিড়তা এবং সমন্বয় সাধনে তিনি যে নৈপুণ্য দেখে আছেন, সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের কথাশিল্পীদের কাছে অনুসরণযোগ্য বলে বিবেচিত হয়েছে। এই কারণে রবীন্দ্রোত্তর যুগে উত্তর প্রজন্মের উপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে কবিতায় যেমন জীবনানন্দ, তেমনি কথাশিল্পে মানিক্যের নাম অগ্রগণ্য। জীবনানন্দ সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, জীবনানন্দ লেখার ভিতরে কি পাওয়া যায়, হতাশাবাদ, তারপর হচ্ছে কি বলে ধূসরতা, এইসব না। তা সেরকম হচ্ছে মানিকের, জীবনানন্দ যেরকম ওইদিকে খুব মানে খুব কি বলে একটা বোল্ড নাম, সেরকম মানিকের নামও অগ্রগণ্য এই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? রবীন্দ্র যুগের পরে, রবীন্দ্র যুগের যে উত্তর প্রজন্ম, সেই তার উপরে প্রভাব বিস্তারের ক্ষেত্রে জীবনানন্দ দাশের যেরকম অবদান আছে, তেমনি হচ্ছে মানিকেরও অবদান আছে। এই প্রসঙ্গে মানিকের আরেকটি অনালোচিত বৈশিষ্ট্য দেখেন, এখানে 2টা বৈশিষ্ট্য কথা মোটা থাকে বলছে, আরেকটা আপনাদের প্রথমেই বললাম, সেটা হচ্ছে উপনিবেশিকতার বিরুদ্ধে তার অবস্থান। ব্রিটিশ উপনিবেশিকতার বিরুদ্ধে আমরা, এটা উপনিবেশিকতা তো বুঝেনি যে কি জিনিস। আমার একটা বলেন তো, তার কোন একটা উপন্যাসে উপনিবেশিকতার মানে প্রয়োগ আছে আপনারা জানেন, এরকম একটা কিছু নাম বলেন তো। হোসেন মিয়ার আর যে রাইট, হোসেন মিয়ার ময়নাদ্বীপ, হোসেন মিয়ার ময়নাদ্বীপ। আমরা এটাই হচ্ছে লিখবো, যখন উপনিবেশিকতার কথা বলবো এটাই লিখবো। আচ্ছা এখন আমরা একটু ফ্রয়েডের দিকে আগাই। এখানে কি কি বলছে আমি একটু পড়ি।
মানিক বন্দ্যোপাধ্যায় বাস্তববাদী লেখক, তার লেখায় ফ্রয়েডের লিবিডো তত্ত্ব আর মার্ক্সবাদের প্রভাব লক্ষ্য করার মতো। লিবিডো তত্ত্ব হচ্ছে যৌনতার ক্রমবিবর্তন সম্পর্কিত সিগমুন্ড ফ্রয়েডের একটা তত্ত্ব। এখন ওনার এই তত্ত্বের মূল কথা হচ্ছে সর্বপ্রতিবাদ। বাংলা কথা হচ্ছে যে উনি এই সিগমুন্ড ফ্রয়েড বলতেছে মানুষের যাবতীয় যত আচার আচরণ আছে, যে ইচ্ছা আচরণ, এর সবকিছুই হচ্ছে যৌনতা ভিত্তিক, মানে শরীর সম্পর্কিত। তার মানে ধরেন একটা মানুষ সে কি করতেছে, কেন করতেছে, সামনে কি করবে, তার পরিকল্পনা কি, এই যাবতীয় যত চিন্তা চেতনা ভাব, এই সব কিছুই হচ্ছে শরীর কেন্দ্রিক আর কি, এর বাইরে কোনো কিছু না। বা তিনি যে একটা মানুষ যা কাজ কাম করতেছে তার সবকিছুই হচ্ছে এই ফ্রয়েডের এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় যে সে এই কারণে কাজটা করছে। ধরেন আপনি এখন যাই করেন না কেন, এইটা সিগমন্ড ফ্রয়েড হচ্ছে সামাও হচ্ছে এই তত্ত্বের দিকে নিয়ে আসবে। ধরেন বিসিএস করতেছে, তার হচ্ছে কেন বিসিএস করতেছে, যে হ্যাঁ সুন্দর, যে নারীদের ক্ষেত্রে হচ্ছে সুদর্শন পুরুষ বিবাহের উদ্দেশ্যে, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে সুদর্শন মানে সুন্দরী নারী বিবাহের উদ্দেশ্যে, উনি হচ্ছে এইভাবে ব্যাখ্যা করে দিবে। এরকম সবকিছুরেই মানে একটা মানুষের যে চলাফেরা বা তার যে চিন্তা চেতনা, তার সব কিছুর ব্যাখ্যা সিগমন্ড ফ্রয়েড হচ্ছে এই একটা তত্ত্বে নিয়ে গেছে। এখন এই জিনিসটা আগে এটা ব্যাখ্যা করে শেষ করি, পরে মার্কসিজমে যাব। এটা বুঝলে লিখতে খুব মানে ইয়ে পাবেন আর কি, স্বাচ্ছন্দ্য পাবেন। মানিক বন্দ্যোপাধ্যায় লেখার মধ্যে এই জিনিসটা ফুটে উঠছে যে হ্যাঁ মানুষ এইটা দিয়ে তাড়িত হয়, আবেগ তাড়িত হয়। যেরকম আপনারা যখন পুতুল নাচের রীতিকথা পড়বো, পুতুল নাচের রীতিকথার মধ্যে দুই একটা চরিত্র কথা বলেন তো। কুসুম। কুসুম, শশী, কুসুম, তারপরে ডাক্তার শশীর যে বাপ থাকে সেও হচ্ছে কিন্তু প্রেম করে আর এক নারীর সাথে, এরকম শশী যায় দেখে ফেলে। তো কুসুম যে চরিত্র, কুসুম চরিত্রকে সে দেখাইছে এইভাবে যে কুসুম হচ্ছে বৃষ্টিতে ভিজে শশীর সামনে আসছে। এখন কুসুম এসে বলতেছে আমাকে গ্রহণ করো, কিন্তু শশী হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে সে কি পা বাড়াবে নাকি পা বাড়াবে না। অবশেষে সে পা বাড়ায় না, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই যে একটা মানে এটারে কি বলে, চারিত্রিক দৃঢ়তার অভাব, কি করবে নাই। বা এখানে কি বোঝানো হয়েছে, সরাসরি একজন আরেকজনের প্রতি আকর্ষিত হইতেছে, এই যে তত্ত্বটা, এটা হচ্ছে ফ্রয়েডের তত্ত্ব। এখন এইখানে মানিকের তাহলে স্বতন্ত্রতা কোথায়? মানে মানিক যে তাহলে একটা মানে বিখ্যাত হয়েছে নিশ্চয়ই এই লিবিডো তত্ত্ব দিয়ে শুধুমাত্র সে, বা ফ্রয়েডিজম দিয়ে, ফ্রয়েডের তত্ত্ব দিয়ে বিখ্যাত হয় নাই। তার নিজের একটা সত্তা সেখানে মানে কি করছিল, ইনপুট দিছিল, সেই তত্ত্বটা কি? উনি দেখাইতেছে কি যে ফ্রয়েডিজমের এই যে ব্যাপারটা, এইটা অবশ্যই একটা ফ্যাক্ট, কিন্তু এইটাই হচ্ছে মানে সব না, এছাড়া আরো অনেক বিষয়াদি আছে। কি কি বিষয় আছে বা কোন রচনার মধ্যে আমরা সেগুলা দেখতে পাই? উনি বলতেছে ফ্রয়েডের তত্ত্ব হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক প্রবৃত্তমূলক মনস্তত্ত্ব। এই তত্ত্ব মানব শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের সাথে মানব মনের বিশ্লেষণ সম্পর্কিত। ফ্রয়েড ধারণা করতো যে এই তত্ত্ব দিয়েই সমাজ আর মানুষের জীবনের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব। এটা ফ্রয়েডের ধারণা ছিল যে এই কেবল এই এক তত্ত্ব দিয়েই সমাজ ও মানুষের জীবনের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব, যেটা একটু বললাম। এখন উনি কি করছে, কথা শিল্পকে আকর্ষণীয় বৈচিত্র্যময় করছে। মানিকের সৃজনধর্মী যে স্বাতন্ত্র্য সেইটা এখানে লক্ষণীয়। উনি দেখাইছে মানুষের সব আকাঙ্ক্ষা, উদ্যম, উৎসাহ, আনন্দের মূল্যে লিবিডোর কার্যকারিতা বা নিয়ন্ত্রণ শক্তির ভূমিকা নিয়ে ফ্রয়েডের চিন্তার সঙ্গে মানিকের জীবন ও মনের বিশ্লেষণের ধারা সর্বদা সাযুজ্য রক্ষায় ব্যাপৃত থাকেনি। মানে কি প্যারালালি চলে নাই, যে ফ্রয়েড যেভাবে চিন্তা করছে মানিক সেটা ইনপুট দিছে ঠিকই, কিন্তু সে দেখাইছে কি যে না এটাই কেবল একমাত্র চিন্তা না। আপনি যেভাবে বলতেছেন সমাজ আর মানুষের জীবনে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব, কেবল এইটা দিয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব না, আরো অনেক তত্ত্ব এইখানে দেখানো যায়। এখন এইটার উদাহরণ আমরা কই যাইতে পারি, একটা হচ্ছে যে তার লেখার মধ্যে যে ফ্রয়েডিজমের এই কথাটা আসছে সেটা হচ্ছে শশী কুসুমের এইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু প্রাগৈতিহাসিক যে ছোট গল্পটা আছে সেই ছোট গল্পে একটা বিখ্যাত চরিত্র হচ্ছে ভিকু, ভিকু ও পাচি। আপনারা কে কে এই ছোট গল্পটা পড়ছেন? না ভাই ভাই জানি মোটামুটি আর কি, না পড়লেও। আচ্ছা, ভিকু কি থাকে, একটা ডাকাত থাকে। সে হচ্ছে বাড়ি যায়, এক কোপ দিয়ে বাড়ির যে কর্তা থাকে তারে খুন করে, খুনে টাকা পয়সা সব নিয়ে আসে, নিয়ে এসে হচ্ছে মদ খায়, হ্যাঁ মেয়েদের সাথে সঙ্গ নেয় এই। কিন্তু একবার তার হচ্ছে হাতে কোপ লাগে, ডান হাতটা তার একদম শুকায় শেষ হয়ে যায়, সে ভিক্ষাবৃত্তিতে মানে কি করে অংশ নেয় আর কি। তো সে যেখানে ভিক্ষা করতো সেখানে আরেকটা ক্যারেক্টার থাকে, সেটা হচ্ছে পাচি। পাচির হচ্ছে পা থাকে পচা। তো পাচি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে মানে ভিকু বারবার ওর কাছে যায় আর কি, মানে তারে এটা কি বলে, ফ্লার্ট করে। তো পাঁচির অলরেডি হচ্ছে পার্টনার একজন ছিল। তো ভিকু বলে কি যে ওরা ছাড়ে দে, তুই আমার সাথে আয়। পাঁচি সেটা করে না। তো এই ছোট গল্পের শেষ হয় যেভাবে, সেটা হচ্ছে পাঁচি হচ্ছে তার ওই পার্টনারের সাথে যেখানে ছিল সেখানে ভিকু
ভিক্ষুরটা এক হাত নষ্ট, আর এক হাত দিয়ে সে শাবল নিয়ে রাতের অন্ধকারে যায়, যে মোটামুটি অন্ধকারের মধ্যে ঠাউর করে যে এই হচ্ছে সেই ছেলে। ওই ছেলের একদম মাথার কপাল বরাবর শাবল ঢুকায় দিয়ে একদম মৃত্যু নিশ্চিত করে। নিশ্চিত করে পাঁচি তো ভয় পায়, ওইখান থেকে টাকা পয়সা নেয়, তাই নিয়ে পাঁচি নিয়ে বেরোয় আসে। তো পাঁচির তো পা পচা, সে হাঁটতে তার খুব কষ্ট হয়। তো ভিখু এখানে বলে যে এই এর যে আগ পর্যন্ত পাঁচির জন্য যে সে এর হত্যা করবে, তার আগ পর্যন্ত লেখক এরকম বুঝাইছে যে ভিখু বলতেছে যে জগতের সকল অর্থ আর নারী যদি তার হইতো, মানে সে হচ্ছে এটা কামনা করতেছে যে পৃথিবীর সব টাকা পয়সা আর নারী কেবল তারও। এটাই ফ্রয়েডিজম। এখন পাঁচিরে নিয়ে সে যখন বেরোয় আইছে, পাঁচি যখন আর রাখতে পারতেছে না, পাঁচিরে বলছে তোর কি খুব কষ্ট হইতেছে? তাই আমার তো খুব কষ্ট হইতেছে। তা বলতেছে আমি তাহলে তোরা কান্দে নিয়ে হাঁটি, আমাদের তাড়াতাড়ি এই এলাকা ত্যাগ করতে হবে, মানে ওই যে নবমী চাঁদ ওঠার আগে তাদের ওইখান দিয়ে চলে যেতে হবে। তো পাঁচিরে সে হচ্ছে কাঁধে তুলে নিল, এবং হচ্ছে এইভাবে তারা চলতে থাকলো। এখন এইখানে শেষ করছে কি হবে, যে এই যে ভিকুর যে সৃষ্টির ইতিহাস, ভিকুর যে জন্মের ইতিহাস, বা ভিকু আর পাঁচির মাঝখান দিয়ে নতুন যে সন্তানের যে জন্ম নিবে, এই দুইজনের যে ইতিহাস, এই ইতিহাসটা আসলে ইতিহাসের পুরোনো দিককে আমরা যদি পিছনের দিকে যাই, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক, মানে ইতিহাসকে ছাড়াই আরো অনেক দূরে চলে গেছে। ভিকুর যে জন্মের ইতিহাস সেটাও ওরকম একটা প্রাগৈতিহাসিক, যে কই থেকে আসছে সেটারও একটা বড় ইতিহাস ছিল, তাদের মাঝখান দিয়ে যেটা আসবে সেটাও একটা নতুন ইতিহাস তৈরি করবে। এখন তাদের যে সামনে আগায় চলা, এর মধ্যে কেবল যে এটা যে মানে কি বলে কামনার ব্যাপার ছিল, শুধু এইটাতে তারা রাখে নাই, দেখাইছে কি তাদের ভিতরে ক্ষুধা ছিল। হ্যাঁ, তারা সমাজের হচ্ছে নিগৃহীত একটা শ্রেণী, সেই শ্রেণীতে থেকে তারা উত্তরণ হওয়ার চেষ্টা করছে, তাদের থাকার জায়গা নাই, আস্তে আস্তে তারা থাকার জায়গার ব্যবস্থা করছে। কিভাবে পাঁচি হচ্ছে নিজের মানে একটু ভালো থাকার জন্য, সুখের জন্য আরেকজনের সাথে সংসারে যাওয়ার চেষ্টা করছে। এই দিকগুলা তো কেবল ফ্রয়েডিজম না, আরো অনেক কিছুর সাথে সম্পর্কিত। তাহলে কেবল যে এই ফ্রয়েডের এই ধারণা দিয়ে যে সবকিছু ব্যাখ্যা করা যায় শুধু এইটা না, এর সাথে সমাজের আরো অনেক দিক আছে, সেই দিকগুলা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় স্বাতন্ত্রতা বজায় রেখে এর ভিতরে ফুটায় তুলছে। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছেন? তার মানে মানিকের লেখায় ফ্রয়েডিজম আছে ঠিকই, কিন্তু ওনার নিজের হচ্ছে স্বতন্ত্র এখানে লক্ষণীয়। উনি দেখাইছেন কেবল এই তত্ত্বই, লিবিডো তত্ত্বই হচ্ছে সবকিছু না। এটা একটা দিক, অনেকগুলা ড্রাইভিং ফোর্সের একটা এটা, কিন্তু আরো অনেকগুলা দিক আছে, সেটা উনি এখানে ফুটায় দিয়েছেন। আপনারা কি এখানে কিছু বুঝছেন কি বললাম? জি ভাই, বুঝছি। আচ্ছা, তার মানে কি হয়েছে, মনোবিকারের কারণ হিসাবে লিবিডোর বাইরেও বহুবিধ শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সংকট মানিক সাহিত্যে রূপায়িত করছে বাস্তবোচিত ভাবেই। মানসিক, সামাজিক, অর্থনৈতিক সংকট, যেরকম পদ্মা নদী মাঝি উপন্যাসে আপনার এই যে ওর নাম কি, কপিলা আর হচ্ছে কুবের। হ্যাঁ, কপিলা কুবেরে পছন্দ করে, হইলো সবকিছু ঠিক আছে, এ যখন খুনের দায় ময়না দ্বীপে চলে যাবে, তখন কপিলা বলতেছে কি যে আমারে নিবা মাঝি লগে, এইটা কি কেবলমাত্র তার সঙ্গ লাভের উদ্দেশ্যে? সে তো হচ্ছে এই রাতের মানে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়াইতেছে। আবার কুবেরের দিক থেকে যদি চিন্তা করেন, কুবের এখানে সামাজিক ভাবে বিপদগ্রস্ত, অর্থনৈতিক ভাবে বিপদগ্রস্ত, তার সামনে হচ্ছে জেল খাটার একটা ভয় আছে। তার মানে কেবল যে এই যে শারীরবৃত্তীয় ব্যাপারটাই যে সব, এটা কিন্তু না, সে আরো অনেকগুলা দিক প্যারালালি দেখাইছে, যেগুলো মানুষের জীবনকে প্রভাবিত করে, বা মানুষকে যদি ব্যাখ্যা করতে যায় ওই তত্ত্বগুলো এখানে ইকুয়াল ইম্পর্টেন্ট। এইটা বুঝতে পারছেন কিনা, বা উদাহরণ দিতে পারবেন কিনা? আমরা এটার ভিতর হচ্ছে শশী কুসুম নিয়ে আসবো, কপিলা কুবের নিয়ে আসবো, তারপরে ভিকু ও পাচি নিয়ে আসবো, এইগুলো এনে এনে ব্যাখ্যা করবো। এরপর আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে মার্কসিজম হচ্ছে আপনারা বুঝেন সহজভাবে যে সমাজ হচ্ছে সাম্য প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক মুক্তি হবে, আর শিল্পায়ন হবে, এই জিনিসটা। তা সেইটা হচ্ছে উনি কোন জায়গার লেখার মধ্যে ফুটে তুলছে, ওনার প্রথম দিকের একটা উপন্যাস হচ্ছে দর্পণ উপন্যাস। এই উপন্যাসের মধ্যে এই উপন্যাসের মধ্যে ফ্রয়েডিজমও আছে, আবার মার্কসিজমও আছে। আমরা ইতিকথার পরের কথা এটা একটু দেখি। এখানে একটা ক্যারেক্টার আছে, নাম হচ্ছে শুভ। এই যে শুভ চরিত্র বলতেছে, বিলাসপ্রিয় শুভ দেশের মৌল কাঠামো বদলাতে চায়, সে শিল্পায়ন চায়, যার প্রচন্ড বিরুদ্ধে হচ্ছে সাম্রাজ্যবাদ। মানে সাম্রাজ্যবাদ থেকে সে উল্টা যে জিনিসটা শিল্পায়ন, সেটা সে চাইতেছে। আসলে জনগণের অর্থনৈতিক মুক্তির উপায় এটি, সে শহরের মোহ কাটিয়ে গ্রাম এলাকায় কারখানা স্থাপন করে কৃষক ও শ্রমিকের মধ্যে ঐক্য স্থাপনের আয়োজন করতেছে। তাহলে এই জিনিসটা কি মার্কসিজম? এইটা হচ্ছে তার এই যে ইতিকথার পরের কথা, এইখানের এই শুভ চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠছে। লেখা যাবে কিনা, দেখা যাবে ভাই? ভাই জি ভাই। মার্কসিজমটা আরেকবার যদি একটু বলে দিতেন।
কার্ল মার্কসের কথা ছিল কি যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে হ্যাঁ, উপন্যাসে কিভাবে ফুটে উঠছে ওইটা। হ্যাঁ, উপন্যাসে কিভাবে ফুটে উঠছে। সাম্য প্রতিষ্ঠা করতে গেলে আপনারা কি করতে হবে, ধরেন গ্রামে একটা দরিদ্র শ্রেণী আছে। হ্যাঁ, এখন এই দরিদ্র শ্রেণীর আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি দিতে চান, তাহলে তাদের মুক্তি মানে কি? অর্থনৈতিক মুক্তি। এখন অর্থনৈতিক মুক্তি দিলে সাম্রাজ্যবাদ ব্যাপারটা কি বোঝায়? যে আমি হচ্ছে আমার সাম্রাজ্যের বিস্তার করব, আমার ভূখণ্ডের হচ্ছে বিস্তার করব। এর উল্টা দিকটা কি, যে না আমরা হচ্ছে শিল্পায়ন করব, শিল্পায়নের মাধ্যমে হচ্ছে ওইখানে কি হবে, মানুষের কর্মসংস্থান হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি হবে। এইটাই হচ্ছে মার্কসিজম, যে সামাজিক মুক্তি, সাম্য প্রতিষ্ঠা করা, সমাজের ধনী দরিদ্রের যে বৈষম্য, সেই বৈষম্যটারে কমায় ফেলা। আপনারা কি যে বামপন্থী আর ডানপন্থীর নাম শুনছেন না? যে অমুকে বামপন্থী রাজনীতি করে, অমুকে ডানপন্থী রাজনীতি করে। বামপন্থী ডানপন্থী কি, যখন এই যে ফরাসিদের ইয়ার সময়, যখন এই যে রাজতন্ত্র যে আমলে চালু ছিল, ওই সময় আপনার আমাদের যেরকম সংসদ স্পিকার বসে, তো মনে করেন স্পিকারের বাম পাশে, স্পিকারের বাম সাইডে যারা বসতো, এটা ছিল সমাজের তৃতীয় শ্রেণীর যে লোক, মানে মজুর, কৃষক, শ্রমিক, কৃষক আর শ্রমিক শ্রেণী। আর ডান পাশে বসতো সব এলিট ক্লাস। হ্যাঁ, তো এই এলিট ক্লাস হচ্ছে স্বাভাবিক, এদের কোনো কথা শুনতো না। এবং এলিট ক্লাস যাই বলতো না কেন, বামপন্থীরা বুঝে নিত যে আমাদের মানে শোষণ করার জন্য তারা এটা ইয়ে করতেছে, কি বলে, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। এখন ওই সমাজে যেহেতু ওই ওদের জাস্ট বলছে যে তোমরা তৃতীয় শ্রেণীর লোক, তোমরা আমরা বাম পাশে বসো। আর ভাই আপনারা ভালো লোকজন আছেন, আপনারা ডান সাইডে বসেন। এই যে বাম সাইডে ডান সাইড, এই সাইড থেকে আস্তে আস্তে এই বামপন্থী আর হচ্ছে ডানপন্থী এই জিনিসটা উঠে আসছে। এখন মার্কস একসময় সেদিকে দেখালো কি, যে সামাজিক যে শ্রেণী বৈষম্য, এটা থাকা যাবে না, এটা থেকে আমাদের মুক্তি দরকার। এইসব রাজতন্ত্র ট্রান্সতন্ত্র এইসব রাখা যাবে না, এই জাতীয় মুক্তি হইতে হবে। এই মুক্তি হলে অর্থনীতি মুক্তি আনা লাগবে। সেই অর্থনীতি মুক্তির যে একটা দিক, সেটা সাহিত্যে মানে কিভাবে আনছেন, এই চরিত্রে সে দেখাইছে যে আমরা হচ্ছে গ্রামে যাব, গ্রামে যা শিল্পায়ন করব। সাম্রাজ্যবাদ যেটা পছন্দ করে না, তার মানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতেছি। তার সাহিত্যে সে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছে। জনগণের অর্থনৈতিক মুক্তির উপায় এইটা, সে গ্রামে যায় কলকারখানা স্থাপন করবে, কৃষক শ্রমিকের মধ্যে ঐক্য স্থাপন করবে, করে তাদের একটা অর্থনৈতিক মুক্তি দিবে। এইভাবে সে হচ্ছে মার্কসিজম দ্বারা প্রতিষ্ঠা করছে তার লেখায়। আর কলোনিয়ালিজম, সেটা তো প্রথমেই বললাম, ওই যে হোসেন মিয়ার ময়নাদ্বীপ, ওইটা দিয়ে যে হ্যাঁ, এবং ওই কলোনিয়ালিজমের ধরেন করাল ঘাত কি, ময়নাদ্বীপে কারা গেছে, ওই গ্রাম থেকে সবাইকে ওই হোসেন মিয়া কি করছে, আস্তে আস্তে ট্রাপে ফেলছে। ট্রাপে ফেলে ফেলে সে হচ্ছে ময়নাদ্বীপে পাঠাইছে। এবং সে কি চাইছে, যে ময়নাদ্বীপে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন যাবে, তাদের হচ্ছে কি বলে, অনেক বাচ্চা কাচ্চা হবে, এবং ওই জায়গায় একটা জনবহুল হবে, সে হবে ওই জায়গার কি রাজা একেবারে, মানে একধিপতি হবে সে। এই উদ্দেশ্যে সে হচ্ছে ময়নাদ্বীপটারে ওইভাবে বিল্ড আপ করে তুলছে। এইটা কি উপনিবেশিকতাবাদ? এই উপনিবেশিকতাবাদ বা কলোনিয়ালিজম হচ্ছে তাই আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাসের মধ্যে দেখতে পাই। এবং এটা খারাপ দিকটা কি, সে এই উপনিবেশিকতাবাদটারে বা কলোনিয়াল এই জিনিসটারে, এই যে উপনিবেশ, এইটারে বৃদ্ধি করার জন্য সে ওই গ্রামের মধ্যে পদ্মার পাড়ে জেলে জীবনে কি করছে, একদম ক্রাশ তৈরি করে ফেলছে। এরে বিপদে ফেলতেছে, ওরে বিপদে ফেলতেছে, এখানে খুন করাইতেছে, ওরে মারতেছে। যেরকম ময়নাদ্বীপে কি হয়েছিল, এক বৃদ্ধ লোকের সাথে তার বউ গেছে, অর্থ করি তাদের অভাব অনটন। এখন ওই মহিলার হচ্ছে অন্য পুরুষের সাথে সম্পর্ক, বৃদ্ধ যায় হচ্ছে হোসেন মিয়ার কাছে নালিশ দিছে। বৃদ্ধ হোসেন মিয়া নর্মালি কি করে, যে এখানে পরকীয়ার কথা তাদের বিচার না করে বৃদ্ধরেই হচ্ছে সরাই দিছে, কইছে ঠিক আছে তোমরা দুজন ওইখানে শান্তিতে বসবাস করো। তার মানে সে এখানে কি চাইছে, যে এখানে প্রচুর পরিমাণ মানুষ গড়ে উঠুক, এটা মানে কি বলে এটারে, নতুন একটা আবাসস্থল তৈরি হোক, মানুষ বেড়ে উঠুক এখানে। ঠিক আছে, এই যে দিকগুলো, এগুলো হচ্ছে ঔপনিবেশিকতার যে খারাপ দিক, উনি এভাবে ফুটাই তুলছেন এইখানে। তাহলে ওনার লেখার ভিতরে তিনটা জিনিস মোটা দাগে উঠছে, একটা হচ্ছে ফ্রয়েডিজম, একটা মার্কসিজম, আর একটা কলোনিয়ালিজম। উদাহরণগুলা সহ কি লেখা যাবে? যা বোঝার বুঝছেন, এত কিছু যে ডিপ বলতে হবে এমন না। আপনারা বলবেন যে এই তিনটা তিনটা জিনিস ফুটে উঠছে, যেরকম আমরা ফ্রয়েডিজম জিনিসটার হচ্ছে এইখানে এইখানে উল্লেখ পাই। কই কই উল্লেখ পাই ফ্রয়েডিজম, বলেন তো, কয়টা চরিত্র কথা বলেন। কুসুম শশীর মধ্যে পাওয়া যায়, তারপর হচ্ছে কুবের কপিলার মধ্যেও পাওয়া যায়। হ্যাঁ, কুবের কপিলা, তারপর হচ্ছে ভিকু আর পাচি। আচ্ছা, মার্কসিজমের মধ্যে আছে হচ্ছে কি বললাম, ওই যে কি বলে, সরি, ইতিকথার পরের কথা না কি জানো, হ্যাঁ হ্যাঁ, ইতিগত। ইতিকথার পরের কথা শুভ। ইতিকথার পরের কথা শুভ, ইতিকথার পরের কথা শুভ। আর কলোনিয়ালিজম তো হচ্ছে আমরা জানি ময়নাদ্বীপ, হোসেন মিয়া।
এই জিনিসগুলা দিয়ে আমরা হচ্ছে এরকম ব্যাখ্যা করব। এখন যদি মানিকের কোনো উপন্যাস নিয়ে আসে পরীক্ষায়, বা মানিকের কোনো কিছু নিয়ে যদি ইয়াতে আসে, ওই যে গ্রন্থ সমালোচনায় আসে, আমারে বলেন যে আপনারা যদি লেখেন তাহলে 15-তে কত এক্সপেক্ট করবেন লেখার পরে, যে আমি এত চাই। আপনাদের এক্সপেকটেশন শুনে আমি বুঝবো যে আপনারা কতদূর কি বুঝছেন। ভাই 11, 10, 11, 11, 12 এরকম। যদি এইসব কথা নিয়ে এসে লিখতে পারেন, অনায়াসে 12 পাবেন, যদি এইসব নিয়ে আসতে পারেন। এবং মানে অবশ্যই এই যে মানিক থেকে প্রশ্ন আসলে খুশি হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, ওনার হচ্ছে কিছু ছোট গল্প আছে, যেরকম ভিখু ছোট গল্পের কথা আমরা বললাম, এখানে পদ্মা নদীর মাঝির সম্পর্কে বলা আছে, এগুলো আপনারা পড়ছেন, কাহিনী জানেন। কুবের চরিত্র সম্পর্কে বলা আছে, তারপরে কপিলা চরিত্র সম্পর্কে বলা আছে। হ্যাঁ, এগুলো আলাদা করে বলার মতন কিছু নয়। ওর স্ত্রী থাকে মালা, হোসেন মিয়ার কথা বলা আছে, এইগুলা থেকে চরিত্র আসার চান্স কম, এগুলো থেকে চরিত্র এভাবে আসবে না। আর পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা নামটা কেন পুতুল নাচের ইতিকথা হইলো, এর কারণ হচ্ছে এখানে যে চরিত্রগুলো আছে না, এই চরিত্রের কারোর চারিত্রিক দৃঢ়তা নাই, চারিত্রিক দৃঢ়তা নাই। দেখে মনে হচ্ছে কি যে উপর থেকে কেউ যেন এই পুতুলগুলার, মানে এই যে শশী কুসুম, এই পুতুলগুলারে কেউ যেন নাচতেছে, এমন মনে হয়। এই জন্য এই উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। কেউ যেন এদেরকে হচ্ছে আলাদা করে নাচাইতেছে। আচ্ছা, জননীটা আজকে আর পড়বো না, এটা আমরা শওকত ওসমানের জননী পড়ার দিন পড়বো। এটা নিয়ে একটা ভালো প্রশ্ন আছে। আচ্ছা, এখানে মানিকের কিছু ছোট গল্প আছে, সেখান থেকে প্রশ্ন আসে না, তবে প্রাগৈতিহাসিকটা একটু জানিয়ে রাখবেন, আর অতসীম আমি, এটা একটু জানিয়ে রাখবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এই দুইটা রাইটার থেকে যদি আসে, গ্রন্থ সমালোচনা আসুক বা 6 মার্কের প্রশ্ন আসুক, লিখতে পারবেন? মানে ভালোভাবে লিখতে পারবেন? একটা ভালো আইডিয়া কি জেনারেট হয়েছে? জি ভাই। দেখেন, মানিক, বিভূতি, তারাশঙ্কর, সেলিনা, শওকত ওসমান, হুমায়ুন আহমেদ, তারপরে ওই যে আর কে কে আছে, আখতারুজ্জামান ইলিয়াস, চাইলে 1 ঘন্টার মধ্যে রিটেনের সব পড়ায় দেওয়া সম্ভব। হ্যাঁ, আমরা ক্র্যাশ বাসের ক্লাস দিলে যেভাবে পড়াই আর কি। এখন তখন ওই জায়গায় বলে দিব ফ্রয়েডিজম হয়েছে এইটা, মার্কসিজম হয়েছে এইটা, কলোনিয়ালিজম হয়েছে এইটা, শেষ। এইটাই কিন্তু সামারি, আপনার দিন শেষে এইটুকুই মনে থাকবে। কিন্তু এই 1-1.5 ঘন্টা বসে হচ্ছে মাত্র দুইটা রাইটার নিয়ে বলার উদ্দেশ্য কিন্তু শুধু এইটুকু না, যে আমরা খালি ওই যে 6 মার্কের একটা প্রশ্নতে ইয়ে করে দেবো। একটা মানে যে কোর্সটা হচ্ছে লেন্দি কোর্স থাকে, মানে এটার কি বলে, বিস্তারিত কোর্স থাকে আর কি, যে আপনারা শুধু বাংলা আর ইংলিশ কোর্সে করতেছেন। এখানে শুধুমাত্র এইভাবে পড়াইলে হয় না, এখানে অনেক কিছু বিস্তারিত কথাবার্তা বলার দরকার আছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে একটু সময় নিয়ে যত দূর আর কি আপনাদের ভিতরে দেওয়া যায়, আপনাদের মাথার ভিতরে প্রবেশ করানো যায় এই চিন্তাগুলা, সেইভাবে হচ্ছে এইভাবে রাখা হয়। হ্যাঁ, তবে আরো আমাদের 3টা ক্লাস বাকি আছে, দু একটা হয়তো চাইলে এক্সটেন্ড হইতে পারে, বা লাস্ট 2-1টা ক্লাস হয়তো আমি একটু শেষের দিকে রাখবো, যে যেন একটু বেশি সময় নিয়ে শেষ করে ফেলা যায়। আপনারা যারা ধৈর্য ধরে সব ক্লাস করছেন, আশা করি একটা ভালো ইয়ে দাঁড়াবে, আপনাদের প্রিপারেশন দাঁড়াবে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন না থাকলে রেকর্ডিংটা বন্ধ করে দেই, আপনাদের পরবর্তী 8টা ক্লাস আছে।